আমরা এখানে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে মডেল ফাংশন, দেন উই হ্যাভ এ ড্র ফাংশন, দেন উই হ্যাভ এ ক্রিয়েট প্রোগ্রাম ফাংশন। যে ফাংশনটা আমাদের কনটেক্সট, ভার্টেক্স শেডার, সোর্স এবং ফ্র্যাগমেন্টেশন সোর্স কোডকে প্যারামিটার হিসেবে নেয়। উই হ্যাভ অ্যানাদার ফাংশন কল initGL, উই হ্যাভ অ্যানাদার ফাংশন কল init, and ultimately আসলে আমাদের কোডটা কিভাবে শুরু হয়, we first invoke the code init. ওকে, এই ইনিটটাকে আমরা ইনভোক করি, ইনিটটাই ভিতরে ভিতরে এই সবগুলো ফাংশনকে কল করে করে আমাদের পুরো কোডটা, যেই ফ্লোটা আমাদের আছে, পুরো ফ্লোটা সে মেইনটেইন করে। সো ফার্স্ট থিং ইজ দ্যাট উই নিড টু কল দিস init. This init function, the naming nomenclature, the naming conventions are up to you. তুমি এটাকে init রাখতে পারো, main রাখতে পারো, it depends. We have the flexibility. And আমরা দেখি ইনিট ফাংশন ভিতরে আসলে কি আছে। এই যে ইনিট ফাংশনটা, এই যে আমি রেড কালার দিয়ে এখানে যখন ই করে দেবো, এটা মানে হচ্ছে আমি এখন এটাকে দেখাচ্ছি। এই যে ইনিট ফাংশনটার ভিতরে কি আছে আমি দেখতে পাচ্ছি। ওকে, আর এই হলুদ কালার দিয়ে এটাকে কালার করে আমি বুঝাচ্ছি যে এইটার কাজটুকু হচ্ছে। ওকে, এটার কাজটুকু কি হচ্ছে দেখো। ফার্স্টে আমাদের পরিচিত, আমরা ক্যানভাস ক্রিয়েট করলাম, আমরা কনটেক্সটে কল করলাম জিএল অর্থাৎ আমাদের যেটা WebGL context. That means all the API functionalities are available here in this GL. Then আমরা করলাম কি initGL ফাংশনটাকে কল করলাম। ওকে, দ্যাট initGL ফাংশনটা অর্থাৎ এই যে এখানে যে initGL দেখতে পাচ্ছি, আমি সেই initGL ফাংশন আমি কল করছি। ওকে, সো লেটস সি এটার ভিতরে কি হয়। এই initGL ফাংশনটা এখানে আমি দেখাচ্ছি। এখানে যদি initGL এর ভিতর তাকাও, তাহলে একটু বলো তো কি কি হইতে পারে initGL এর ভিতরে কি হচ্ছে। স্যার সবকিছু কি ইনিশিয়ালাইজ করছে? যেমন কি স্যার যেমন সিপিইউ এর সাথে ভ্যারিয়েবল গুলোকে পরিচয় করে তার দিচ্ছে, আগে তো তারপর স্যার তার আগে বাফার কেন ক্রিয়েট বলে না? করছে। তার আগে সরি স্যার, প্রোগ্রামটাও ক্রিয়েট করেছে স্যার। Yes, it is actually calling the function create program. এই ফাংশনটাকে সে কল করতেছে। এটা হচ্ছে কি সেই জিএলটাকে নিচ্ছে। স্যার এই জিএলটা তাহলে আমি কোথায় পাবো? এই যে এর আগে জিএলটা ক্রিয়েট করছেন, ইট ইজ গ্লোবালি ডিক্লেয়ার্ড। এই যে জায়গায় আমি এটাকে এখানে গ্লোবালি ডিক্লেয়ার করা আছে, এখানে আমি লাইনগুলো দেখাইনি। ওকে, তো যাতে এটা পুরো কোড জুড়ে এটাকে যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। চাইলে তুমি এটা প্যারামিটার হিসেবে পাঠাতে পারতে, বাট এভাবে করলে সুবিধাটা বেশি। তো দেখি তাহলে ক্রিয়েট প্রোগ্রাম ফাংশনটার ভিতরে যাই। দেখো ক্রিয়েট প্রোগ্রাম যেইটা ছিল, অর্থাৎ এই যে আমি কল করছি এই ফাংশনটার ভিতরে একটু ঢুকে দেখি। ফাংশনের ভিতর সেই একই রকম ভাবে আমরা শেডার গুলোকে ক্রিয়েট করতেছি, শেডার, ফ্র্যাগমেন্ট শেডার কোড করে আমি সেই প্রোগ্রামগুলোকে ক্রিয়েট করলাম, করে প্রোগ্রামটাকে লিঙ্ক করলাম। নাও দিস প্রোগ্রাম ক্যান বি ইউজ, সো উই আর রিটার্নিং ইট। সো এই ক্রিয়েট প্রোগ্রাম সেটাকে রিটার্ন করবে, অর্থাৎ এই ক্রিয়েট প্রোগ্রামটা আমাদের সেটাকে যখন রিটার্ন করলো, আমি যখন দেখো এই যে এটা সেই আমাদের প্রোগ্রামটাকে আমাদের এই দেখো এই আমরা পেয়ে গেলাম। অবশ্যই আমরা রিকল করতে পারতেছি, বিকজ আমরা অ্যাসাইনমেন্ট করছি, সো উই নো দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ দিস প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত ইউজ করতে তুমি এটাকে এই ইনস্ট্রাকশনটা রান করবা, ততক্ষণ পর্যন্ত এটা কোনো ইউজিবিলিটি নাই। ইউ লিঙ্কড অল দ্য থিংস, বাট ইউ ক্যান নট, ইফ ইউ ডু নট কল দিস স্টেটমেন্ট, আই মিন ইউ কান্ট ইউজ দিস প্রোগ্রাম। এই প্রোগ্রামটা তখন ওই শেডার গুলোর কোনো মানে হয় না। ভালো কথা, হয়ে যাওয়ার পরে আমি একই সাথে এই জায়গায় কিন্তু আমি অ্যাসোসিয়েশনের কাজগুলো করছি। দেখো একটু আগ পর্যন্ত আমরা ক্রিয়েট প্রোগ্রামে কাজ করছি, এখানে এসে আমাদের অ্যাসোসিয়েশনের কাজগুলো এখানে একসাথে সবগুলো হয়ে যাচ্ছে। মনে আছে কি না তোমরা এর আগে যে সিকোয়েন্সিয়াল কোডিং ছিল, সেখানে তোমরা একবার অ্যাসোসিয়েট করতে, তারপর পরের কাজটা করতে। বাট তোমরা চাইলে এইভাবে করতে পারো, ইউ ডু অল দ্য অ্যাসোসিয়েশন হিয়ার, এবং সেটা তুমি যে বাফারে তো পাঠাবা, সেই বাফারটা তুমি ক্রিয়েট করে ফেললা। আই মিন আমাদের অনেকগুলো কাজ আমরা আগে করে ফেলতে পারছি। কারণ তুমি যদি এটাকে একটু ভালো করে দেখো, দেখবা যে এগুলো আগে করে ফেললে আসলে তেমন সমস্যা নেই। তোমরা অ্যাসোসিয়েশনটা করে দিলা কোডের সাথে, জিপিইউটা সিপিইউর সাথে পরিচয় করে দিলা, এবং যেই বাফারে তুমি রাখবা ইন ফিউচার, সেটাকে তুমি জাস্ট ক্রিয়েট করে রাখলা, দ্যাট এমটি বাফার। দেয়ারস নো প্রবলেম অফ অন ক্রিয়েটিং দ্য এমটি বাফার, আমরা জাস্ট ক্রিয়েট করে রাখলাম। ঠিক একই রকম ভাবে কালারের জন্য আমরা লোকেশনটা আমরা নিলাম, অর্থাৎ আমরা জিপিইউ কে সিপিইউ তে চিনালাম, then we are creating an empty buffer for the colors, no problem, আমরা জাস্ট এমটি ক্রিয়েট করে রাখতেই পারি। দেন আমরা আমাদের, আচ্ছা এই লাইনটা মনে হয় একটু ভুল করে আছে, ফরগেট অ্যাবাউট ইট, আমি স্ক্রিনশট নেওয়ার সময় খেয়াল ছিল না। এই লাইনটা এডিশনাল লাইন, এটা দরকার নেই। আমরা যদি এদিকে তাকাই, আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি হলো আমরা এখানে এগুলো কি করতেছি বলতো? স্যার ইউনিফর্ম ভ্যারিয়েবল গুলো, হ্যাঁ, ইউনিফর্ম ভ্যারিয়েবল গুলো নিচ্ছি, ইউনিফর্ম ভ্যারিয়েবল সবগুলো লোকেশন। দ্যাট মিনস এই জায়গায় এসে আমি যেটা করছি, আমি শেডার ক্রিয়েট করছি, শেডারের কাজটা হচ্ছে, প্লাস অ্যাসোসিয়েশনের কাজটা হচ্ছে,
প্লাস এখানে হচ্ছে কি আমাদের বাফার ক্রিয়েশনের এমটি বাফার ক্রিয়েট করা, এমটি বাফার ইবি লিখলাম, ওকে। শেডার ক্রিয়েট অ্যাসোসিয়েশন এমটি বাফারের কাজ আমাদের ইনিশিয়ালি হয়ে গেল। একটু তাকিয়ে দেখলে বুঝবো সবকিছু কিন্তু একটা ইনিশিয়ালাইজেশনের মতো, ওকে। আমরা সবগুলো জাস্ট ক্রিয়েট করে রেখে দিলাম, উইল বি ইউজিং দ্যাট লেটার। স্যার এটা কি রোটেট এক্স রোটেট ওয়াই এর যেই ওইটুকু? শেডারের ভিতরে যেই ইগুলো আছে, এই শেডারের ভিতরে যে সকল রোটেট এক্স রোটেট ওয়াই এর ফাংশন গুলো, সরি ম্যাট্রিক্স গুলো আছে, বুঝছো? জি স্যার। Then what we can do is that আমাদের এই কাজগুলো হয়ে যাওয়ার পর আমরা দেখবো, আমরা এখন পরেরটাতে যাই। এখানে গিয়ে যদি দেখো তোমরা একটু এর আগে ফাংশনে কি যদি যাও, এটা কিন্তু এরপর মডেল ফাংশনটাকে কল করে, ইনিশিয়ালে কাজ শেষ মডেল। তুমি এটাকে আগেও করতে পারতা, বিকজ মডেল হচ্ছে সিপিইউ তে শুধুমাত্র ওই যে ভেরিয়েবল গুলোকে ডিফাইন করা, অর্থাৎ মডেলটা, অর্থাৎ যেই কোঅর্ডিনেট গুলো থাকবে সেই কোঅর্ডিনেট গুলোকে ডিফাইন করা। দেখো মডেলের ভিতরে আমি এটাকে ডিফাইন করলাম, এখানে আমাদের কোঅর্ডিনেট গুলো আছে, কালার আছে, ইন্ডিসেস আছে, এগুলো সবগুলো কিন্তু গ্লোবালি এখানে ডিক্লেয়ার করা আছে, যাতে বাকি ফাংশন গুলো এটাকে আসলে ইউজ করতে পারি, ওকে। তো আচ্ছা স্যার, বাফার দেখাবো। হ্যাঁ স্যার, আমরা যখন বাফার মানে বানাইতাম স্যার, তখন তো এই কোঅর্ডিনেটসটা পাঠাইতাম স্যার, মানে এখন তো পাঠানি তো, এখন শুধুমাত্র ক্রিয়েট করছি। দেখো ওই বাইন্ড বাফারটা আমার কিছু কিন্তু করিনি। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তো আমি জাস্ট ক্রিয়েট করলাম, আমাদের কাছে এখন এমটি বাফার আছে শুধুমাত্র। এখন আমাদের কাছে আছে কি এইগুলো কি বলে এটাকে, এই জিওমেট্রি এবং কালার, এই সবগুলোই কিন্তু আছে আমার কাছে। এই যে জিওমেট্রি, কালার, ইন্ডেক্স, এগুলো সবগুলো কিন্তু মডেলের অন্তর্ভুক্ত। ইন্ডেক্স গুলো দিয়ে আমরা বুঝাবো যে হোয়াট আর দ্য প্যাটার্ন অর দ্য অর্ডার ইউ নিড টু ফলো টু কানেক্ট দোজ কোঅর্ডিনেটস। ভালো কথা। এরপর যাওয়ার পরে আমাদের আসলে মেইন কলটা, সেটা হচ্ছে ড্র কল। ড্র কল ইজ আই মিন এভরি পসিবল থিং দ্যাট ইউ ক্যান ডু, all the changes you can actually apply here. এখানে যেটা করতে পারতেছি, এখানে দেখো আমরা একটা রেডিয়েন্ট, একটা এই থেটাতে আমাদের আসলে ভ্যালু আছে, যে ভ্যালুটা হচ্ছে ডিগ্রিতে দেওয়া। এগুলো সব গ্লোবালি আমি আসলে এখানে ডিফাইন করে রাখছিলাম, ওকে। কোডটা আসলে যখন দেখাবো তখন দেখবা দিস থেটা actually contains the angle maybe 45 degree 30 degree whatever the case is, and it is being converted to the radiant here. তোমরা চাইলে জাভাস্ক্রিপ্ট এর অনেক ফাংশন লাইব্রেরি আছে, সেগুলো ইউজ করে এটাকে রেডিয়েন্টে কনভার্ট করতে পারো। দেন সেই আমাদের রোটেশন ম্যাট্রিক্স, আরেকটা রোটেশন ম্যাট্রিক্স। বলো তো এখানে কি করতেছি পরের লাইনটাতে? ওয়াই অক্ষে Bind রোটেট করতেছি করতেছি। না, এটা বাফারটা বাইন্ড করতেছি। বাফার স্যার বাইন্ড অ্যারে করছি, মানে আমাদের এমটি ছিল না, এবং এখানেও ক্রিয়েট করছে এমটি বাফারে আমি ভ্যালুগুলোকে পাস করে দিচ্ছি, যাতে আমাদের জিপিইউ সেগুলোকে নিতে পারে, ওকে। এবং সেই কোঅর্ডিনেটের ইনফরমেশন দিয়ে আমি ওই কাজগুলো একবারে করে ফেলতেছি, ওকে। ভালো কথা। এটা এখানে করার মানে কেন হচ্ছে, এমন হইতে পারে ড্রটাকে তোমার বারবার কল করতে হচ্ছে, এই ফাংশনটাকে তুমি বারবার কল করতে পারো চাইলে, ইট ডিপেন্ডস, ওকে। আসলে ফাংশনে কাজ করার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ইউ ক্যান রিইউজ দ্য কোড, অ্যান্ড পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো একটা ইভেন্ট কলিং এর ক্ষেত্রে, মেবি মাউস ক্লিকিং এর ক্ষেত্রে হলে তোমরা ইউ ক্যান রিইউজ অন মোস্ট অফ দ্য থিংস। এক্স্যাক্টলি এভাবে না, বাট ইটস আপ টু ইউ, তোমরা যেভাবে এটাকে আসলে ইউজ করতে পারো। দেন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কি হচ্ছে বলো তো, এই জায়গায় কালার বাইন্ড করতেছি স্যার। এই বেটা কালার কই বাইন হচ্ছে বলো, ইন্ডেক্স স্যার, স্যার ইন্ডেক্স। ইন্ডেক্স, ভেরি গুড। করছি। এটা হচ্ছে ইন্ডেক্সিং এর কাজ, হচ্ছে আমাদের ওই যে ইন্ডেক্স, এখানে আমাদের কালারের কাজটা কোঅর্ডিনেটর বাইন্ড করলাম, এখানে আমাদের কালারটাকে বাইন্ড করলাম, এখানে ইন্ডেক্সটা বাইন্ড করলাম, রাইট? বিকজ আমাদের তিনটা জিনিস আছে মডেলে, ওকে। দেন আমরা এখানে যেটা আমাদের রোটেট ম্যাট্রিক্স ইউনিফর্মটাকে আমরা পাস করলাম। আচ্ছা স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার। স্যার, আমরা তো এই যে ফাংশন ড্র এর মধ্যে এই যে কোঅর্ডস মানে কর্ডস আর কি, মানে যেটা সিপিইউ চেনে আর কি, তো এটা লিখছি স্যার, কিন্তু এটা তো স্যার ফাংশনের মধ্যে ছিল না স্যার, মানে মডেলের মধ্যে আমরা ওই যে কোঅর্ডসটা ডিফাইন এগুলো সবকিছু ওই যে বললাম যে এখানে ভেরিয়েবলে এটা নাম ডিক্লেয়ার করা আছে, এটা পাবে পুরো সবগুলো ফাংশন এগুলোকে পাবে, কোড যখন দেখবা বুঝবা, বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, গুড কোয়েশ্চেন। এখন দেখো, তারপর হচ্ছে আমাদের সব কালারের কাজ যা যা করে সব যেহেতু করে ফেলো, আলটিমেটলি ইফ ইউ কল দিস ফাংশন, তুমি দেখবা যে আমাদের, তো তোমরা পাবা, আমি চ্যাটে এই কোডটা দিয়ে দিই, তোমরা কোডটা পাবা, আমি নিজেও রান করে দেখাচ্ছি, ওপেন করে দেখাচ্ছি, and you should একটু ক্লিক করে দেখো তোমরা আসলে এটাকে access করতে
পারতেছো কিনা বলে অ্যাক্সেস করতে পারতেছো কিনা জি স্যার পাচ্ছি। এটা তোমরা চাইলে অ্যাক্সেস করতে পারো অথবা এদিকে তাকিয়ে দেখতে পারো। দেখো তোমাদের এই যে আমাদের এই কোডটার দিকে যদি তাকাও, আমি পুরোটা একটু এই করে দেখাই। দেখো এখানে সবগুলো আমাদের যা যা দরকার ছিল সব এখানে আছে। আমরা নিচ থেকে একটু যদি শুরু করি, দেখো এই যে ইনিট ফাংশন, ইনিট জেল, ক্রিয়েট প্রোগ্রাম, ড্র মডেল, এখানে আমাদের আছে। উপরের দিকে যদি তাকাও আমাদের ভার্টেক্স শেডারটা আছে, আমাদের ফ্র্যাগমেন্ট শেডারটা আছে। আর এখানে এসে এগুলো কি বলতো, এগুলো কি করলাম, গ্লোবাল ভ্যারিয়েবল। ভেরিয়েবল। গ্লোবাল দেখো ভ্যারিয়েবল। লোকেশন, জিএল, যাতে সবগুলো ফাংশন দেখতে পায়। তুমি চাইলে এগুলোকে অপটিমাইজ করতে পারো না, চাইলে তুমি এখানে দেখতে পারো যে অনেকগুলো হয়তো আমাদের গ্লোবালি ডিক্লেয়ার করা উচিত না, বিকজ আমরা নিশ্চয়ই প্রোগ্রামিং এ শিখছি যে চাইলে সব ফাংশনকে সবকিছুকে গ্লোবালি যে ডিক্লেয়ার করার জন্য তো না, আমাদের এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে। যেহেতু কোডটা এত লম্বা কোনো কোড না, জাস্ট একটা সিম্পল একটা কিউব আমরা এখানে ড্র করতেছি, ইন দ্যাট কেস আমরা আহ, এরকম নন অপটিমাইজ ওয়েতে রাখতে পারি, বাট ইউ আর ফ্রি টু ডু এনি অপটিমাইজেশন। এদিকে যদি তাকাও তোমরা, এইটার দিকে যদি তাকাও, এই যে দেখো এখানে সব পুরো ড্র ফাংশনের ভিতরে, সরি মডেল ফাংশনের ভিতরে যা যা ইনফরমেশন এখানে আছে, ইউ ক্যান লুক ইনটু দ্য ড্র ফাংশন। দেখো ড্র ফাংশন একটু আগে আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে আছে, বাট একটু এই কোডে একটু বেশি ডেটা দেওয়া আছে, ইটস ওকে। দেন আমাদের কোড ক্রিয়েট প্রোগ্রাম, ইনিট.jl। ওকে, ইনিট.jl এর ভিতরে আমাদের যত ধরনের ইনিশিয়ালাইজেশন এবং অ্যাসোসিয়েশনের প্রয়োজন আছে সব এখানে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন উই হ্যাভ দিস init, ওকে, and obviously the program starts with calling that init function, and এভাবেই আমরা কিন্তু আমাদের পুরো কোডটাকে আসলে আমরা এভাবে continue করতে পারি। So from now on we'll try to follow, whenever possible we'll try to follow this structure, এবং এটা সুবিধাটা হচ্ছে আমাদের কাজগুলো একই জায়গায় থাকে। যেমন হচ্ছে ইনিট.jl আমাদের অনেক ঝামেলা কমায় ফেলে, যেখানে আমরা তাকালেই একবারে দেখতে পারি অ্যাসোসিয়েশনের সমস্যাগুলো কোথাও যদি থাকে, নেমিং নামে যদি কোনো ভুল থাকে, সবগুলো কাজ আমরা এখানে একবারে করতে পারি। চাইলে ক্রিয়েট বাফারের কাজগুলো তোমরা আরেকটা এক্সট্রা ফাংশনে রেখে করতে পারো, শুধুমাত্র বাফারগুলোকে ইনিশিয়ালাইজ করবে। ওকে, তো there are lots of ways to do that. আমরা অনেক ওয়েতে এটাকে এই কাজটা করতে পারি। তো ইয়া, আমি নেক্সট সেশনে যাওয়ার আগে, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি দেখতে চাই তোমরা যদি বুঝে থাকো, প্লিজ হিট দ্য ইয়েস বাটন, and if you have any question please ask. স্যার Yes sir. স্যার আমরা ইনিট ফাংশনে ইনিট.jl, ড্র, মডেল এই তিনটাকে কল করলাম। আরেকটা ফাংশন আছে না স্যার আমাদের হ্যাঁ, ওটা ক্রিয়েট, ওটাকে কল করতে হবে ক্রিয়েট না? শেডার, ক্রিয়েট প্রোগ্রাম। হ্যাঁ ক্রিয়েট প্রোগ্রাম, এই যে এটার ভিতরে কল হয়েছে দেখো ইনিট.jl এর ভিতর। ও ফার্স্টেই কল। তো যদি বুঝে থাকে আমরা মাল্টিপল, হ্যাঁ একটা প্রশ্ন, হ্যাঁ প্লিজ। আমরা যদি এখন মাউস মুভমেন্ট বা কোনো কিবোর্ড মুভমেন্টের কোনো ফাংশন লিখি, ওইটাও কি আমি ইনিট.jl এর ভিতরে এভাবে হ্যাঁ করতে পারো। আমি বললাম ইউর ফ্রি টু ডু দ্যাট। তোমরা ইনিট.jl এর ভিতর করতে পারো, অথবা ড্র এটাকে আবার কল করতে পারে, অথবা ইনিট.jl কল করতে পারে, অথবা ইনিটের ভিতরে তুমি আরেকটা ড্র কল করতে পারো। দেখো আমাদের যখন আমরা মাউস ফাংশনে কি করি, মাউস ফাংশনে একবার প্রথম কলটা হইতে হয় নাকি, প্রথম স্ক্রিনে যেটা দেখাবে, তারপর হচ্ছে বারবার মাউস ক্লিক করলে যেটা হয় সেটা দেখায় না। জি স্যার। ওইটার জন্য তুমি আরেকটা ফাংশন রাখলা, ড্র মাউস বা মাউস ইভেন্ট, দ্যাট ডিপেন্ডস। বুঝতে পারছো? জি স্যার। ওটা তারপর এই ড্র ফাংশনটাকে তুমি চাইলে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলতে পারো, যেগুলোকে ওই ফাংশনটা বারবার কল করবে প্রতি ক্লিকে। এটা আমি খুবই বেসিক স্ট্রাকচার দেখাইছি, দ্যাট ইট ডিপেন্ডস অন ইউর কোডিং স্কিলস এন্ড হাউ অর্গানাইজড ইউ আর টু ডু সাম কোডস। ওকে, সো স্যার স্যার এখানে স্যার আমরা আগের কোডটা তো স্যার প্রসিডিওরে ছিল, ওটা কি স্যার আমরা এখানে জাস্ট ফাংশনালে নিয়ে আসলাম স্যার? হ্যাঁ এটি আচ্ছা দেখালো, একটা রিক্যাপও হয়ে গেল, আমরা জাস্ট ফাংশনটি দেখাবো। আর কারো প্রশ্ন? Let's move on to the multiple shaders. Multiple shaders হচ্ছে তোমরা চাইলে, আমি ফার্স্টে আউটপুট দেখাই মাল্টিপল শেডার। আমি একটু তোমাদেরকে দেখাই যে মাল্টিপল শেডার কি ধরনের কাজে লাগতে পারে, and I'll provide you the code later. আচ্ছা এইদিকে যদি দেখো তুমি, আমি যেটা হচ্ছে
এটা অনেকটা এভাবে বলতে পারো, আমরা দুইটা অবজেক্ট এখানে দেখতে পাচ্ছ। তোমরা এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আমি ধরলাম এটা হচ্ছে 1, ওকে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট 2, ওকে। এই দুটো অবজেক্ট এখানে যতগুলো ভার্টেক্স আছে, এখানে অনেকগুলো ভার্টেক্স আছে, রাইট? এটাকে আমি আমি দিয়ে দিলাম O1 O2, ওকে। তো আমি চাচ্ছি এই O1 এর উপরে ধরো আমি এক ধরনের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব। আমি এটার নাম ও না দিই, OBJ দিই, রাইট? OBJ1 আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই OBJ1 এর উপর OB_1 নাম দিলাম, এটার সাথে আমি গুণ করলাম হচ্ছে এক ধরনের ম্যাট্রিক্স M1, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স M1, সেটা এক ধরনের আউটপুট হবে, আমি এটা নাম দিলাম O1 প্রাইম, ওকে। আবার আমি চাচ্ছি OBJ2 মাল্টিপ্লাই M2, আমি এটা দিলাম O2 প্রাইম, ওকে। এটা হচ্ছে আমাদের O1 প্রাইম, ওকে। এই পুরোটা এটা হচ্ছে O2 প্রাইম, অর্থাৎ দুইটার উপর দুই ধরনের ম্যাট্রিক্স অ্যাপ্লাই করা হয়েছে, একটা সেটার দিয়ে কিন্তু পসিবল না। পসিবল, আই মিন ইফ এলস দিয়ে অনেক কিছুই করা পসিবল, বাট আমি জাস্ট ইন জেনারেল বলতে চাই যে এই অবজেক্টের জন্য ওয়ান পেয়ার অফ ভার্টেক্স শেডার এন্ড ফ্র্যাগমেন্ট শেডার, ওকে, V1 প্লাস F1, এই অবজেক্টের জন্য ওয়ান পেয়ার অফ ভার্টেক্স শেডার এন্ড ফ্র্যাগমেন্ট শেডার আমরা রান করতে চাই, এবং ইট উইল ওয়ার্ক লাইক মাল্টিপাস। প্রথমে V1 F1 দিয়ে যে প্রোগ্রাম, সেটা দিয়ে পুরো স্ক্রিনে এটাকে আমরা ড্র করে ফেলবো, এইটা অবজেক্টটাকে, এটাকে রেখে দেন সেই স্ক্রিন উপর আবার নতুন একটা ড্র কল করবো, যেটা আসলে আমাদের এটাকে এঁকে ফেলবো। অনেকটা আমাদের মাউস ক্লিকিং এ যেটা হয়, আমরা মাউস ক্লিকিং কি করি যখন ফার্স্ট একবার ড্র করা হয়, এবং ওই ড্র এর উপরেই আমরা বারবার নেক্সটটাকে ড্র করতে থাকি, ওকে। নাও এই একই কাজটাকে আমরা করবো কি নিউ পেয়ার অফ, অর্থাৎ টু ডিফারেন্ট পেয়ারস অফ ফ্র্যাগমেন্ট এন্ড ভার্টেক্স শেডার উইল বি এক্সিকিউটেড, সেটাই আমরা এখানে এইটা আমরা দেখার চেষ্টা করি। ইয়েস প্লিজ। স্যার এখানে আমরা যদি একটা ভার্টেক্স শেডার দিয়ে করতে পারি তাহলে আমরা দুইটা কেন নিব? এই তো আমার কথা হচ্ছে, চাইলে একটা ভার্টেক্স শেডার দিয়ে করতে পারবো, বাট আমি বলতে চাচ্ছি যখন আমাদের কোডটা আরো অনেক বেশি কমপ্লেক্স হবে, যে ক্ষেত্রে ধরো তুমি দুইটাতে দুই ধরনের কালার, কয়েকদিন পর দেখবা দুই ধরনের টেক্সচার ইউজ করতে হয়, দুই ধরনের লাইটিং মডেল ইউজ করতে পারো, তুমি চাচ্ছ এটাকে একটু শাইনি করতে, এটাকে একটু মেড টাইপ অবজেক্ট করতে, দেন দুই রকমের ফ্র্যাগমেন্ট শেডার প্রয়োজন পড়তে পারে। তুমি একটাতে চাচ্ছ স্কেলিং থাকুক আর একটাতে না থাকুক, কিংবা দেয়ার লটস অফ থিংস ক্যান বি অ্যাপ্লাইড, সেই ক্ষেত্রে আমাদের মাল্টিপল শেডারের প্রয়োজন পড়তে পারে। বাট ইয়াস, তুমি যদি তোমার অপটিমাইজ ওয়েতে একটা শেড দিয়ে করতে পারো, দ্যাটস ওকে। বাট আমি দেখাতে চাই যে আসলে মাল্টিপল শেডারটা আমরা চাইলে আমাদের প্রয়োজনে আমাদের যদি পরে আমরা সেটাকে ইউজ করতে পারবো, বুঝতে পারছো? ইট ইজ পসিবল, তোমার কথা কিন্তু ঠিক আছে, বাট আমরা কেন জানবো না, ঠিক আছে? স্যার দুই রকমের অবজেক্ট হলেও তো আমার ওই মানে মাল্টিপল শেডার ইউজ করতে হবে, তাই না স্যার? মানে সাপোজ একটা সেটাও তুমি একটা দিয়েও পারবা, একটা সেটাও একটা সেটা দিয়ে পারবা, একটা কিউব তুমি বলছো, একটা যদি আমাদের হয় রম্বাস কিছু একটা বা পিরামিড, রাইট? তুমি আর দুইবার বাফারে দুই রকম ডেটা, প্রথম বাফারে এই ডেটাটা দিয়ে ড্র করে ফেলবা, আবার ওই বাফারের মধ্যে আবার নতুন একটা দিয়ে তারপর এটাকে ড্র করে ফেলবা, পিরামিডটাকে ড্র করে ফেলবা। তো দুইটার জন্য স্যার আলাদা আলাদা প্রোগ্রাম ক্রিয়েট করে তো স্যার করা যাবে স্যার? করা যাবে, সেটাই আমি দেখাচ্ছি এখন, দেখো কিভাবে করা যাবে। তার মানে আমার যদি অনেকগুলো এলিমেন্ট থাকে, আমি সবগুলোকে আলাদা আলাদা বা আলাদা আলাদা সেটা করতে পারো। আমি আবারও বলতেছি, যদি মনে করো যেভাবে করাটা সহজ হবে দেন করতে পারো। তোমরা যারা হয়তো ইউনিটি ইউজ করো, কিংবা তোমরা যারা এই ধরনের গেমিং ইগুলো ইউজ করো, তখন ক্রিয়েট করার পর দেখবা তোমরা কিন্তু ওই অবজেক্ট গুলোর উপর রাইট ক্লিক করে ডিরেক্ট শেডারে গিয়ে চেঞ্জ করতে পারবা। প্রত্যেকটার সাথে একটা করে শেডার তারা অ্যাটাচ করে দেয়, চাইলে তুমি আবার একটা শেডার কল করে সবগুলোর সাথে অ্যাটাচ করে দিতে পারো, দ্যাট ডিপেন্ডস, ওকে। সেটা আমি এখানে দেখাবো। ইউ মাইট হ্যাভ মাল্টিপল শেডার্স, ইভেন একটা অবজেক্টের উপর দুইটা শেডারও তুমি অ্যাপ্লাই করতে পারো একই অবজেক্টের উপর, ওকে। কিভাবে করতে পারো, কি করতে পারবা, এটাই আমাদের এখন আমরা যে স্লাইডে যেটা দেখাবো সেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে মাল্টিপল শেডার দিয়ে এই কাজটা কিভাবে করা যেতে পারে। বুঝতে পারছো? যারা প্রশ্ন করছো? হ্যালো? জি স্যার। ওয়েল দেন লেটস সি যে আমরা এই মাল্টিপল শেডারের কাজটা কিভাবে করতে হবে। সো আমরা এই মডুলারে ভাগ করাটা আমাদের জন্য খুব সুবিধা হয়েছে। এদিকে দেখো, উই কল দ্য init ফাংশন ফার্স্ট, ইনসাইড অফ দ্য init our so called canvas and WebGL context মডেল। আমরা চাচ্ছি আমাদের মডেলটা সেম থাকবে,
দিস ইজ ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন, তোমার ডিফারেন্ট মডেলও হইতে পারে, বাট আমি বললাম আমাদের যে সিম্পল অবজেক্টটা আছে, যে কিউবটা আছে, সেই কিউবটাকেই আমি দুইবার রিইউজ করবো। ওকে, সো আমাদের সেই মডেল ফাংশনটাকে, অর্থাৎ যেখানে আমাদের জিওমেট্রি প্লাস কালার প্লাস আমাদের ইন্ডেক্স দেওয়া আছে, সেটাকে আমি কল করলাম। ওকে, এই জায়গায় আমাদের সেটা দেওয়া আছে, সেগুলো আমি ডিফাইন করে ফেললাম। ভেরি গুড, করে ফেলার পর বাই দ্য ওয়ে এখানে আমাদের উপর সব গ্লোবাল ভেরিয়েবল যা যা ডিক্লেয়ার করার কথা, আই এম অ্যাজিউমিং দ্যাট উই হ্যাভ অলরেডি ডান দ্যাট। ওকে, এরপর যেটা করলাম, এখানে দেখি কি বুঝতে পারতেছো বলো তো কি হচ্ছে এখানে? স্যার এখানে প্রথম ফ্র্যাগমেন্ট আর ভার্টেক্স সেটা ইনিশিয়েট হবে আর ড্র করবে, তারপর স্যার সেকেন্ডটা হচ্ছে পরের দুটোতে ড্র এই করবে। ড্র করবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ দ্য canvas with the help of one pair of vertex shader and fragment shader, V1 S1, you draw the first thing, you're done. Then এটাকে মুছে না ফেলে এটাকে এভাবে রেখে দিয়ে কেউ যদি বলে তোমাদের দুইটা কোর্স পার পর হচ্ছে, প্রথম কোর্সে সে ফর এক্সাম্পল তোমাদের 9 স্যার বোর্ডে কিছু লিখে গেল, আমি এসে ওই বোর্ডে ওরটাকে না মুছে আমি যদি আরেক পাশে লেখা শুরু করি, তোমার বোর্ডে কিন্তু দুই ছবিটাই থাকবে। ওকে, ইটস লাইক দ্যাট, ইউ হ্যাভ দ্য ড্রয়িং অফ দিস ওয়ান, এটাকে বলা হয় মাল্টিপাস। আমি আর এত করে না লিখে এটাকে মাল্টিপাস, দুইবার পাস করতেছো। একটা পাস দিলা হচ্ছে তুমি ফার্স্টে ইউ ড্র দ্য ফার্স্ট অবজেক্ট, দেন by not clearing everything আমি করলাম কি, দ্বিতীয় পেয়ার অফ ভার্টেক্স শেডার এন্ড ফ্র্যাগমেন্ট শেডার দিয়ে আমি সেম ক্যানভাসেই আমি কি করলাম, আরেকটা অবজেক্টকে বা ওই অবজেক্টটাকে ডিফাইন উইথ আমি এঁকে দিলাম। ওকে, উই হ্যাভ অ্যানাদার ড্র কল হিয়ার। এন্ড এই ক্ষেত্রে আমাদের এই দুটো জিনিস দেখতে হবে, আমাদের শিখতে হবে কিভাবে ওয়ান পেয়ার অফ ভার্টেক্স শেডার এন্ড ফ্র্যাগমেন্ট শেডার থেকে সুইচ করে আরেক পেয়ার অফ ভার্টেক্স শেডার এন্ড ফ্র্যাগমেন্ট শেডারে যাওয়া যায়, এবং কিভাবে আমরা ড্র করার পর এটাকে না মুছে একটা ড্র করতে পারি। উই হ্যাভ অলরেডি লার্ন দিস বাই ডুইং দ্য অ্যাসাইনমেন্টস, বাট এই মাল্টিপল শেডারতে কিভাবে করা যেতে পারে, দ্যাট উড বি দ্য টাফেস্ট, আই মিন চ্যালেঞ্জিং ওয়ান। একটু দেখি, ফার্স্ট আমি দেখি যে আমাদের দুই পেয়ার অফ ভার্টেক্স শেডার, এটা হচ্ছে পেয়ার ওয়ান ভার্টেক্স ওয়ান শেডার প্লাস ফ্র্যাগমেন্ট শেডার, এটা একটা, এখানে হচ্ছে V2 প্লাস F2। ওকে, বলো V2 প্লাস F2 বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? ভার্টেক্স শেডার 2 আর ফ্র্যাগমেন্ট শেডার 2। প্লাস বলতে মনে করি না আমি ম্যাথমেটিক্যালি প্লাস করছি, আমি জাস্ট পেয়ার। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ভার্টেক্স শেডার, ফার্স্ট ফ্র্যাগমেন্ট শেডার, দ্বিতীয় ভার্টেক্স শেডার, দ্বিতীয় ফ্র্যাগমেন্ট শেডার কোড। এখানে যদি দিকে তাকো একই কোডই, আমি জাস্ট সিম্পল একটা চেঞ্জ করছি। আমি করলাম কি, এই জায়গায় আমি রাখলাম এই অর্ডারটা আর এই অর্ডারের মধ্যে দেখো একটু চেঞ্জেস, কি চেঞ্জ দেখো তো। স্যার প্রথমটাতে হচ্ছে স্কেলিং সবার শুরুতে হবে, আর স্যার সেকেন্ডটাতে স্কেলিং সবার লাস্টে। এখন হ্যাঁ, স্কেলিং না, ট্রান্সলেশন। এই যে ট্রান্সলেশন সবার, এটা সরি স্যার। হ্যাঁ, একটাতে ট্রান্সলেশন সবার শেষে, ট্রান্সলেশন একটাতে সবার পরে। এবং আমরা জানি বাই ফ্রম দ্য লেকচারস ফ্রম দ্য থিওরি, আমরা জানি যে এই দুটো জিনিস কিন্তু সেম না, রাইট? অর্ডার ম্যাটার্স আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। এবং এই সবগুলো একবারে মাল্টিপ্লাই করে আমি এম এ রাখলাম, দিস অ্যানাদার শর্টকাট। আমি কি করলাম, ম্যাট4 এ রাখলাম, রেখে আমি ভার্টেক্স এর সাথে এগুলোকে গুণ করে দিলাম। ভালো কথা, আমাদের এই ক্ষেত্রে এক ধরনের অর্ডার, এখানে আরেক ধরনের অর্ডার। আবার ইফ ইউ লুক এট দ্য পেয়ার অফ দ্য ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট শেডার্স, এখানে যদি তাকো, এটা খুব সিম্পলি আমাদের এখানে যে কাজ করলো, যে আমরা সিম্পলি কালারটাকে পাস করলাম। এখানে এসে আমি আসলে একটু হালকা এক ধরনের চেঞ্জ করছি কালারে, যে রেড এর কালারটা হবে গ্রিন কালার, ব্লু কালারের অ্যাভারেজ, ব্লুটা হবে, গ্রিন কালারটা হবে রেড আর ব্লু এর অ্যাভারেজ, আর বিটা হবে রেড আর গ্রিন এর অ্যাভারেজ। স্যার কেন করলেন? জাস্ট করলাম, there's no appropriate application, but আমি করে দেখলাম যে কি হয়। But we have different color combination বা color codes for this one. Okay, ভালো কথা। তার মানে আমাদের ডিফারেন্ট ভার্টেক্স শেডার এবং ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট শেডার আমাদের এখানে আছে। ওকে, সো ফার সো গুড, লেটস মুভ অন। কি হচ্ছে এখানে বলো তো, এইটা কি জিনিস আর এটা কি জিনিস? ভালোভাবে দেখো কি হচ্ছে। দুইটা প্রোগ্রাম ক্রিয়েট হচ্ছে স্যার। ক্রিয়েট করতেছি, ফ্র্যাগমেন্ট শেডারটা অ্যাড করে দিলাম। ইনিশিয়াল প্রথম পেয়ারের জন্য একটা, দ্বিতীয় প্রথম পেয়ারের জন্য আমি পাঠিয়ে প্রথম পেয়ার বানছি। স্যার এটার নাম prog1 রাখলেন না কেন? আই মিন এটাকে পরবর্তী চাইলে কিন্তু করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে কিন্তু prog1 এগুলোকে prog2 রাখতে পারো, নো প্রবলেম। শুধু শুধু আর কি কিছু ভেরিয়েবল খাওয়া হবে, বাট ইটস ওকে। তুমি যদি program1 program2 বানাও, এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তুমি কখন কোন প্রোগ্রামটাকে ইউজ করতেছো, এইটা যখন ইউজ করে ফেলতেছো, আমি এটা পরে এগুলো কাজ হচ্ছে, আমি কিন্তু ওই কাজগুলো দেখাচ্ছি, আমি জাস্ট ডিফারেন্সিয়েটটা দেখাচ্ছি। পুরো কোডটা আমি তোমাদেরকে একবারে পরে দেখাবো। বাট দ্য থিং ইজ, তুমি যখন ইউজ প্রোগ্রাম দিবা, দ্যাট ইজ দ্য মেইন কেস, যে তুমি কোন প্রোগ্রামটাকে কখন ইউজ করতেছো।
তুমি যদি এটাকে প্রগ1 প্রগ2 প্রগ1 এর নাম দিলা, এটার পরে তুমি যদি এখানে প্রগ1 দাও, সে ফর এক্সাম্পল এর নাম আমি প্রগ1 দিলাম, এর নাম আমি দিলাম প্রগ1, এটাকে তুমি রাখলা প্রগ2 তে, এটাকে কল করলা প্রগ1 কে কল করলা, কি হবে বলো তো? স্যার তখন আগের প্রোগ্রামটা ইউজ হবে বারবার। তখন Program আগের 1 টা প্রোগ্রামটাই call হবে। ইউজ হবে, তখন আগের প্রোগ্রামটাই। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল কখন তুমি চাইলে দুইটার মধ্যে সুইচ করতে পারো, সেক্ষেত্রে দুই ধরনের নাম রাখতে পারো। সে ফর এক্সাম্পল একটা কি প্রেস করলে একবার একটা ফ্র্যাগমেন্ট সেটা ইউজ করবে, নইলে আরেকটা ফ্র্যাগমেন্ট সেটা ইউজ করবে, এরকম হইতে পারে। ইন দ্যাট কেস ইউ মাইট হ্যাভ টু ডিফারেন্ট নেমস। এটার ক্ষেত্রে প্রগ1 প্রগ2, এটাকে প্রগ1 দিবা, এখানে প্রগ2 নাম দিবা। বাট আমার এই এক্সাম্পল এটা দরকার নেই, বাট ইট মাইট কাম in your lab test or assignment এই ধরনের প্রয়োজন পড়তে পারে, যেখানে আমাদের ডিফারেন্ট নামে আমরা দুইটাকে ইউজ করতে হচ্ছে। ওকে, সো দুইটা initGL আমাদের হইলো। So now we have two different draw functions. What do you think? কি হচ্ছে এখানে? প্রথমটা ড্র করতেছি স্যার, ক্লিয়ার কালার এটা ক্লিয়ার কালার করতেছি, সব ধরনের কাজ করতেছি, বাট এটা দিয়ে প্রথমটা ড্র করলাম। দ্বিতীয়টাতে আমি ক্লিয়ার কালার দিলাম না, এবং ক্লিয়ার কালার বাফার বিট এটাকেও কল করলাম না। এইটা বাই দ্য ওয়ে, এটা মানে কিন্তু হচ্ছে অ্যান্ড, যে আমরা এটা এবং এটা দুইটাকে ইউজ করতেছি কনকেটের মতো। এই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করবো না, আমরা শুধুমাত্র এটাকে রেখে দিলাম। বলো স্যার, উপরে গুলা কেন দিলেন না স্যার এখানে? স্যার দরকার নেই এর জন্য, কারণ স্যার অলরেডি তো আমরা বলেছি যে ডেপথ টেস্ট আর কালসিস লাগবে। এগুলাকে আমরা এনেবলটাকে আর কল করার দরকার নেই, একবার এনেবল করে দিছি, আর এটাকে আমার আর ক্লিয়ার করার দরকার নেই। বাই দ্য ওয়ে, যারা এটাকে একটু নিয়ে কনফিউজ, এটা হচ্ছে ফার্স্ট আমি কালারটাকে ফিক্স করি কোন কালার, এখানে সে কালারটাকে আমি ইউজ করি। ওকে, এই জন্য তুমি এটা আগে এটা পরে দিলে কিন্তু সমস্যা আছে। আবারও বলি, এটার মাধ্যমে তুমি বলে দাও যে কোন কালারটাকে তুমি ইউজ করবা। ওকে, আর এটার মানে হচ্ছে তুমি এই কালারটা দিয়ে ক্লিন করতে যাচ্ছ, একটা এরকম তুমি হোয়াইট বোর্ড ক্লিন করবা একটা ইরেজার দিয়ে, তোমার ইরেজারের কালার আগে ফিক্স করলা। তোমার ইরেজার যদি আগে থেকে কালো থাকে, দেন যদি কালার যেটা দিয়ে ইরেজ করবা সেটা কালো রঙের হয়ে যাবে, যদি লাল হয় লাল রঙের হয়ে যাবে। and it's actually basically like this. আমি জাস্ট ক্লিয়ার করলাম আর কি, চান্স পেয়ে। সেকেন্ড টাইম কি ক্লিয়ার করার দরকার নাই কেন? কালার বাফার ক্লিয়ার করলে তুমি একটু আগে যেটা আঁকছো, এই যেটা আঁকছো, এটাকে পুরোটাকে ক্লিয়ার করে নতুনটা আঁকবে। আমি চাচ্ছি তো সেটা না, আমি চাচ্ছি প্রথমটা থাকুক, দ্বিতীয়টা থাকুক। জি স্যার, আচ্ছা বুঝতে পারছি স্যার। অলরাইট, সো এটা যদি থাকে উইল বি সিং সামথিং লাইক দিস। আমি তোমাদেরকে কোডটা দিয়ে দিই, এবং কোডটা আমি নিজেও দেখাবো, যে তোমাদেরকে কোডটা তোমাদের খুলে দেখাবো, যে আসলে দেখাবো। স্যার ক্লিয়ারের কোডটা আলাদা রাখলে ভালো হয় না তাহলে আরেকটা ফাংশনে অনেকগুলো ড্র দিতে হয়ে যায়। নাম্বারটা যদি স্যার কল করি তাহলে তো স্যার আবার উল্টাপাল্টা হয়ে যাবে, মানে দুই নাম্বার ড্র যদি স্যার মাথায় রাখতে, এটাই হচ্ছে কথা। আমি আমার পার্সোনাল লাইফে আমি তো এরকম শেডার ওপেন জেলে প্রচুর করছি। সো আমি যেটা বুঝি, যে সেটা তুমি যেটার সাথে কমফোর্টেবল, তুমি যদি মনে করো যে না সেইভাবে করে আমি ঠিক আছে, ঠিক আছে। যেমন আমি ক্লিয়ার কালার এবং সবগুলোকে একটা পেয়ারে রাখতে সবসময় পছন্দ করি। ক্লিয়ার এগুলো সবগুলো তারা একটা ওয়ার্কস অ্যাজ এ টিম আমি মনে করি। তুমি চাইলে আলাদা যদি করো, ইউ নিড টু বি কেয়ারফুল। বাই দ্য ওয়ে, এই কোডটাকে ক্লিক করে দেখো যে কোডটা আমি চ্যাটে পাঠাইছি, এবং জানাও যে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। স্যার অ্যাক্সেস করতে পেরেছি। হ্যাঁ, হচ্ছে না? হবেই নাকি কে? জি স্যার, করা যাচ্ছে স্যার। আচ্ছা, এইখানে যদি দেখি আমরা মাল্টিপল শেডার্স দিকে যদি তাকাই, আমাদের এই দিকে যদি দেখি, ওকে, that is the code we are actually working সেম ভাবে দুটো initGL 1 টার দিকে যদি তাকাও, দেখো initGL 1 এর ভিতরে আরো অনেক কাজও ছিল। এই নামগুলো আমি দেখাই নাই বিকজ ইভেন্চুয়ালি নো যে কি করতে হবে। এবং তুমি এই কোর্স যেখানে নিচ্ছে, সে কিন্তু এই প্রগেরই এই কোর্স থেকে নিচ্ছে কিন্তু। ওকে, তো নামের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এই প্রগের এখানে যে এই ধরনের কাজগুলো হচ্ছে, এই সবগুলো কাজ কিন্তু এই প্রগের উপর হচ্ছে। ওকে, you need to be careful about it, তুমি কখন কোন প্রগ। এর জন্য হচ্ছে ভালো হয় যদি তোমরা নামটা ডিফারেন্ট রাখো, অর্থাৎ এগুলোকে প্রগ1 রাখো, এইগুলোকে যদি প্রগ2 রাখো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন শেডারের ইনফরমেশন, দেন যত ধরনের রোটেশন ইনফরমেশন, সবকিছু আসলে আলটিমেটলি আগের মতোই। এভাবে আসলে স্পেসিফিক্যালি দেখার মতো কিছু নাই। সো ইফ ইউ রান দিস কোড, দেন ইউল সি সামথিং লাইক দিস।
Okay? তো তোমরা কি এটা রান করছো কিনা, কারা কারা রান করতে পারছো? জি স্যার পেয়েছি। জি স্যার। আচ্ছা, আমাদের আর দুইটা টপিক আছে শুধু, সেই দুইটা টপিক ইনশাল্লাহ আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বাট তার আগে আমি যাওয়ার আগে আমি দেখতে চাই সবাই বুঝছো কিনা। প্লিজ হিট দ্য ইয়েস বাটন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। স্যার ক্লিয়ারের পার্টটা একটু বলবেন স্যার, ক্লিয়ার মানে ডেপথের পার্ট ছিল এবং একটা ইসের পার্ট ছিল স্যার। ডেপথ হচ্ছে, দেখো ডেপথের এই ব্যাপারগুলো হচ্ছে এনেবল করে দেওয়া। তুমি একবার এনেবল করে দিছো, আর তো ডিসেবল করো নাই, তাই না? ডেপথ ইনফরমেশন গুলো, এগুলো তো আমি লাস্ট ক্লাসে বলছি, এগুলো মানে কি? এই পরের লাইনের কি ক্লিয়ারটা স্যার, পরের লাইনের ক্লিয়ারটা স্যার। এটা জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটার জন্য সেই নতুন অবজেক্টের ডেপথ, নতুন অবজেক্ট যেটা আছে সেটা তো জেড কোঅর্ডিনেটের ডেপথের ইনফরমেশনটা কিন্তু তোমার রাখতে হবে। এটা হচ্ছে অবজেক্টের ডেপথ। ডেপথ ইনফরমেশন বলতে বোঝায় যে জেড অ্যাক্সিস এর আসলে এটাকে জেড বাফার অ্যালগরিদম বলে, আমরা চ্যাপ্টার 8 গিয়ে আমরা শিখবো। তো ওই অবজেক্টের জন্য যে জেড ইনফরমেশন সেটা আছে, সেই জেড ইনফরমেশনের উপর আবার এ কে রাখতে হবে। তাহলে হবে কি, তুমি যখন একটা অবজেক্ট উপর একটা অবজেক্ট চলে আসবে, ওকে, কে আগে কে পরে এই জিনিসটা যাতে আমরা সেটাকে যাতে মাথায় রাখতে পারি। ওকে, তো ওই এখানে স্যার অর কেন দিলাম? অর কই এন্ড, এটাকে এটা হচ্ছে এন্ড, এটা এবং এটা দুটো। ওয়েব জিএলএ বা ওপেন জিএলএ বা হ্যাঁ ওয়েব জিএলএ আমরা এইভাবে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ গুলো, মাল্টিপল ফ্ল্যাগ পাস করতে পারি এইভাবে। আরো আছে, আরো অনেকগুলো তোমরা চাইলে পাস করতে পারো। বুঝতে পারছো? জি স্যার। রাইট, সো আমি দেখি সবাই বুঝছো কিনা। আর কারো প্রশ্ন থাকলে প্লিজ আস্ক। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন। পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে দেখো, আমি যদি এটার দিকে ফার্স্ট যদি দেখাই, ওকে, তোমার কি মনে হয় এটা কি অর্থোগ্রাফিক না পার্সপেক্টিভ? অর্থোগ্রাফিক্স। কেন অর্থোগ্রাফিক? স্যার ওই জেড অ্যাক্সিস এর সামনে পিছনে নিলে কোনো চেঞ্জ হবে না। একদম দেখে কি সব মনে হয়? এটা পার্সপেক্টিভ। এটা পার্সপেক্টিভ। এটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা একটু উপর থেকে দেখতেছি, রাইট? তুমি যখন একটা বিল্ডিং এর টপ ভিউ থেকে দেখো, বিল্ডিং এর নিচের দিকগুলো ধীরে ধীরে ছোট হওয়া শুরু করে, ওকে, মিলানো শুরু করে। আবার এইদিকে যদি তাকাও, ওই যে আমরা পড়েছিলাম অল দ্য পয়েন্টস যে ট্রাই টু মিট সামওয়্যার, ভ্যানিশিং পয়েন্ট, ওকে, সেই ভ্যানিশিং পয়েন্ট গুলো, এই পার্সপেক্টিভ গুলোকে আমরা অ্যাপ্লাই করব। এই পার্সপেক্টিভ অ্যাপ্লাইয়ের জন্য কিছুই না, একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে হয়ে যায়। এখন স্যার এই ম্যাট্রিক্সটা কি? দেয়ার ইজ চ্যাপ্টার 7, যে চ্যাপ্টার 7 এর থিওরিতে আমরা এটা ডিটেইলসে বোঝার চেষ্টা করব যে আসলে এই ম্যাট্রিক্সটা কি। অর্থাৎ তোমাদের যে কোনো একটা অবজেক্ট, সে ফর এক্সাম্পল ভি, সেটাকে পি নামে একটা ম্যাট্রিক্স আছে, সেই পি ম্যাট্রিক্সটা দিয়ে যদি গুণ করো, আউটপুট যেটা পাবা সেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ আউটপুট। এতক্ষণ ধরে আমরা পি দিয়ে গুণ করতেছিলাম না, এই পি দিয়ে যদি গুণ করি, এই পিটা কি আমরা দেখবো, যদি গুণ করি উইল সি দ্যাট দ্য আলটিমেট আউটপুট উড বি দ্য পার্সপেক্টিভ ওয়ান। এখন এই ম্যাট্রিক্সটা বোঝার আগে ম্যাট্রিক্সের কিছু প্যারামিটার আছে। একটা প্যারামিটারটা কি, কিছু ফ্যাক্টর। ফ্যাক্টর গুলো কিরকম, যেমন হচ্ছে আমরা যদি স্কেলিং ম্যাট্রিক্স বলি, ওকে, স্কেলিং ম্যাট্রিক্সের আমরা জানি স্কেলিং ফ্যাক্টর আছে, মানে এস এক্স, এস ওয়াই, এস জেড এরকম আছে। ঠিক একই রকম ভাবে আমাদের পার্সপেক্টিভ ম্যাট্রিক্সেরও কিছু ফ্যাক্টর আছে। ফ্যাক্টর গুলো হচ্ছে এখানে, এই যে এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের দিকে যদি তাকাও, দেখো এখানে দেখতে পাচ্ছ স্যার, আসপেক্ট একটা ভেরিয়েবল, এফওভি একটা ভেরিয়েবল, এফওভি একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, ফার নিয়ার, ওকে, ফার নিয়ার, ফার নিয়ার। টোটাল কতগুলো টাইপের ভেরিয়েবল আমি এখানে দেখতে পাচ্ছি বলো তো? 4 স্যার। চারটা। 3 স্যার। 4টা স্যার। চারটা। একটা হচ্ছে আসপেক্ট নাম্বার 1, একটা হচ্ছে ফিল্ড অফ ভিউ এফওভি 2, একটা হচ্ছে ফার, একটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার 3, একটা হচ্ছে নিয়ার, এটা হচ্ছে 4। চারটা, সরি চারটা জিনিস। তাহলে কি এই ম্যাট্রিক্সটা কোত্থেকে আসছে? আনফরচুনেটলি আমি এখন সেটা তোমাকে বুঝাতে পারবো না, ইট কামস ফ্রম দ্য থিওরি। চ্যাপ্টার 7 এ গেলে জানবো। জাস্ট ধরে রাখো ম্যাট্রিক্সটা আমাদের কাছে আছে, জাস্ট আমরা জানবো এটার এই ভ্যালুগুলো কি কি, আসপেক্টটা কি, এইগুলো কি আমরা একটু জানার চেষ্টা করবো। পার্সপেক্টিভের ক্ষেত্রে আমরা যেটা বলি সবসময় মাথায় রাখবা, পার্সপেক্টিভের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের থ্রিডির ক্ষেত্রে হচ্ছে এক্স, পজিটিভ এক্স, positive z, and
the most importantly, this is negative z. This is very important, negative z. পার্সপেক্টিভের কথা যখন আসবে, পার্সপেক্টিভের যখন আসবে, প্রথম জিনিস মাথায় রাখবা, the first thing first, the convention is that everything you define, you need to define in the negative z axis. তুমি নেগেটিভ z axis এ থাকলেই শুধুমাত্র তুমি জিনিসটাকে দেখতে পারবা। এটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশনের প্রথম ল। আবারও বলি, মনে করি এটা হচ্ছে আমাদের z, এটা হচ্ছে আমাদের নেগেটিভ z, এটা হচ্ছে আমার y, তাহলে x axis কোনটা হবে বলো তো? আমি এক পাশ থেকে এটা আমি এক পাশ থেকে দেখতেছি, এই পাশ থেকে দেখলে এটাকে এরকম দেখাবে। এটা হচ্ছে আমাদের নেগেটিভ z, এটা হচ্ছে আমাদের পজিটিভ z, উপরটা হচ্ছে আমাদের y, সরি এটা হচ্ছে আমাদের y, আর x axis কোনটা? আমাদের দিকে। হ্যাঁ, which is actually coming towards it. ঠিক আছে, আমাদের দিকে তোমার যে অবজেক্টটাকে তুমি আঁকতে যাচ্ছ, মনে করে আমাদের সেই কিউবটা, that cube must be inside the negative z axis. That cube must be inside the negative z, অর্থাৎ এটার যে z কোঅর্ডিনেট, ধরো এই যে এটার যে z কোঅর্ডিনেট, ধরলাম এই পয়েন্টটার নাম হচ্ছে v0 বা v2, এই v2 তে আমাদের x y this z must be a negative value. ক্যানভাসটা হলো z0 তে স্যার। ক্যানভাসটা হচ্ছে z0 তে। ক্যানভাস বলতে কি বোঝাচ্ছ? মানে ওয়েবজেল ক্যানভাস, স্ক্রিনে যেটা দেখতেছো সেটা কোথায় আছে সেটা আসলে একটা ওইটা চ্যাপ্টার 7 এ কি বুঝবো, ওইটা আসলে এখানে আছে। পজিটিভ জেড এর পজিটিভ, এই যে দেখো এদিকে গেলে কি নেগেটিভ 1, এদিকে গেলে কি পজিটিভ 1 না? হ্যাঁ, এটা এই বরাবর আছে। তুমি জিরোতে বুঝাইতে যাচ্ছ এখানে? হ্যাঁ, এটা থিওরিটিক্যালি আমাদের ক্যানভাসটা এখানে আছে। ওকে, আর আমরা অত ইতে না যাই, তোমার চ্যাপ্টার 7 এটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে। দ্য থিং ইজ the points you have, ধরো তুমি এখানে একটা পয়েন্টের কথা চিন্তা করো, if you think about object here, okay, এখানে চিন্তা করো, এখানে z হচ্ছে ধরলাম পজিটিভ ভ্যালু, it is not allowed, তুমি এটাকে দেখবা না। কেন দেখবো না স্যার? it depends on the setup theory। হ্যাঁ, আমরা এটা থিওরিতে দেখবো, ঠিক আছে, বাট আমরা এটাকে এই কনভেনশনটাকে আমরা মাথায় রাখবো যে আমাদের কি করতে হবে, আমরা আমাদেরকে অলওয়েজ এটা কিভাবে রাখতে হবে। আমি আরেকটু আমরা এটাকে আরেকটু ক্লিয়ার করে দেখি, আবার একবার আমরা আঁকি। দিস ইজ দ্য নেগেটিভ z, দিস ইজ দ্য পজিটিভ z, এটা হচ্ছে আমাদের x axis, এটা হচ্ছে আমাদের নেগেটিভ x axis, and the y axis is coming towards you। ওকে, পার্সপেক্টিভের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব, আমাদের পুরো জিনিসটা এরকম একটা বেঁকে যাওয়া পিরামিডের ভিতর থাকবে। এটার নাম হচ্ছে ফ্রাস্টাম। আমি মাউস দিয়ে লিখতেছি, লিখতে পারতেছেন ফ্রাস্টাম। ফ্রাস্টাম মানে হচ্ছে একটা পিরামিড, সেই পিরামিডের টপটা উপরটা যদি কেটে দেওয়া হয়, এই যে একটা পিরামিড বাঁকা আছে, সেটা উপরটা কেটে দিছো, তখন আমাদের যেটা থাকলো, বাকি থাকলো, সেটা হচ্ছে এরকম কিছু একটা জিনিস, এরকম কিছু একটা জিনিস। তোমার প্রত্যেকটা অবজেক্ট এটার ভিতরে ডিফাইন করা থাকতে হবে। এটার ভিতরে ডিফাইন করা মানে প্রথমে বললাম নেগেটিভ জেড, এখন আরো একটা কথা বললাম, সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিস এই ফ্রাস্টামটা, অর্থাৎ এই পিরামিডের মাথা কেটে দিলে যে অংশটা থাকে এটার ভিতরে থাকতে হবে। অর্থাৎ তোমার যে অবজেক্টটা আছে, ফর এক্সাম্পল আমাদের সেই অবজেক্টটা, দিস অবজেক্ট মাস্ট বি ইনসাইড অফ দিস ফ্রাস্টাম। এটার নাম হচ্ছে ফ্রাস্টাম, FRSTUM। ফ্রাস্টাম মানে হচ্ছে পিরামিডের মধ্যে বা পিরামিডের উপরটা কেটে দিলে আমাদের কাছে যেই ঘন বস্তুটা থাকে সেটা নাম হচ্ছে ফ্রাস্টাম। এই ফ্রাস্টামটাকে আমি আরো 3D তে এভাবে দেখতে পাই। এখানে এই ফ্রাস্টামটা হচ্ছে এটা, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এই যে এইটা এই পর্যন্ত আমাদের যা আছে সেটার নাম হচ্ছে আমাদের ফ্রাস্টাম। এখানে যা যাবা, এখানে আমাদের এই ডায়াগ্রামের কথা ভুলে যাও, আমি ডায়াগ্রাম যেটা দেখাবো সেটাই। এদিকে হচ্ছে নেগেটিভ জেড, উপরে হচ্ছে পজিটিভ ওয়াই, এদিকে হচ্ছে পজিটিভ এক্স। ওকে, এবং এই বরাবর পুরোটা হচ্ছে আমাদের নেগেটিভ জেড। এটার ভিতরে তুমি অবজেক্ট গুলোকে ডিফাইন করবা। এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছ না, এই যে অবজেক্ট, এটা যেটা দেখতে পাচ্ছ না, এটি হচ্ছে আমাদের এই অবজেক্ট, আমরা এক পাশ থেকে দেখতেছি। এখন এই পর্যায়ে এসে আমি আবার ফার্দার আগানোর আগে I would like to see that তোমরা এতটুকু বুঝছো কিনা। প্লিজ হিট দ্য ইয়েস বাটন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড,
ইফ নট প্লিজ আস্ক মি এনি কোয়েশ্চেন। আমরা তো স্যার পজিটিভ জেড থেকে দেখি না স্যার। হ্যাঁ, আমরা সবসময় নেগেটিভ জেড এর দিকে তাকাই। যদি তোমরা এইটা যদি চিন্তা করো, পজিটিভ জেডে আমাদের চোখটা থাকে। জি স্যার। তো স্যার আমরা যখন পজিটিভ জেড থেকে তাকাবো স্যার, তো তখন স্যার এই যে প্রথমে যেটা দেখবো সেটা তো স্যার বড় দেখার কথা, মানে কাছে থাকবে হ্যাঁ, আমাদের এটাই তো, হ্যাঁ সেটা ঠিক আছে, ওইটাই থিওরিতে শিখবা। ঠিক আছে, ভেরি গুড কোয়েশ্চেন। তোমাদের ফ্রেন্ডের কোয়েশ্চেন তো স্যার সামনের গুলো ছোট, এইগুলো না বড়। জাস্ট আমি তোমাকে একটা জিনিস খালি বলে দিই, তুমি যদি এটাকে, এই পুরো জিনিসটাকে যদি তুমি এখানে এরকম একটা চার কোণা জায়গায় ফিট করতে চাও, এই পুরো জিনিসটাকে যদি এরকম জায়গায় ফিট করতে চাও, এটাকে কি উপরে টানতে হবে না? আর এটাকে নিচে নামাইতে হবে, তখন এটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। জাস্ট একটা হিন্টস দিলাম, বাকিটা এতে পড়াবো। যারা এখন বুঝো না, এই বুঝার দরকার নেই, যারা অ্যাডভান্স তাদের জন্য। এতটুকু পর্যন্ত এসে কেউ যদি বুঝে থাকো, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড প্লিজ হিট দ্য ইয়েস বাটন। আমি মনে হয় কয়েকজন হয়তো দিছো, যারা বুঝে নাই আমাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এবার আমাকে দেখে এবার পুরোটা জিনিস দেখে বলো, পুরো যে আমাদের সামনে যে ডায়াগ্রামটা আছে, এখানে ফিল্ড অফ ভিউ জিনিসটা কি হইতে পারে এবং ফিল্ড অফ ভিউর সিগনিফিকেন্স কি। আমি নাম বলি, ফিল্ড অফ ভিউ, এফ ও ভি, এটার নাম হচ্ছে ফিল্ড অফ ভিউ। এটা কি হইতে পারে এবং এটার সিগনিফিকেন্সটা কি? স্যার কোন অ্যাঙ্গেল থেকে আমি Cross section টা, দেখছি স্যার। সেটা? হ্যাঁ হ্যাঁ, স্যার Cross কোন section অ্যাঙ্গেল টা। থেকে আমি আসলে দেখছি, মানে স্যার আমার চোখে তো সবগুলা রে এসে এক হওয়ার কথা স্যার, ওইটা কোন অ্যাঙ্গেল আছে সেটা এখানের হচ্ছে মধ্যে কি কি। মনে হয়, ছবির মধ্যে কোন জিনিসটা বলো? স্যার এই ক্রসটা যেখানে আঁকা আছে সেখানে, এই যে স্যার দুইটা লাল। জি স্যার। এটাকে আমি বলি ফিল্ড অফ ভিউ। বলো, এই এফ ও ভিটা যদি ছোট হইতো কি হইতো বলো তো? স্যার আমি আরো ছোট এরিয়া দেখতে পারতাম। তখন আরো অনেক ছোট একটা এরিয়া আমাদের চোখে আসতো। আমি যদি একটু আঁকি নীল কালার দিয়ে, আমি ফিল্ড অফ ভিউ যদি একটু ছোট নিতাম তাহলে ছোট হইতো, এবং অবজেক্টটা যখন যদি বড় হইতো বাকি অংশগুলো আমরা দেখতাম না। এটার ভিতর থাকা মানে কি, এটার বাইরে কোনো একটা অবজেক্ট থাকলে বাকি জিনিসগুলোকে বাদ দিয়ে দিবে, তুমি শুধুমাত্র ভিতরের অংশটা দেখতে পাবা। এটা না হচ্ছে ক্লিপিং। এই ক্লিপিং কাজটা জিপি আমাদের জন্য করে দেয়, আমরা চ্যাপ্টার এটা গিয়ে শিখবো। বাট দ্য থিং ইজ, এটার ভিতরে যতটুকু অংশ থাকবে ততটুকুই দেখতে পাবা, বাকি অংশগুলোকে কেটে দিবে। তো তুমি এই জিনিসটাকে যদি ছোট করো, তাহলে তোমার অবজেক্টটা একটু বড় হলে আর দেখতে পারবে না। সো ইট ডিপেন্ডস অন এর অ্যাপ্লিকেশন। তুমি চাইলে এটাকে অনেক বড় করতে পারো, ফিল্ড অফ ভিউ। ওকে, এটা কি আঁকলাম, যেটা স্যার, আঁকি কেন? হ্যাঁ, ক্লিপিংটা কি ডিসটেন্সের উপরও হয় নাকি শুধু উপরে চলে গেলে উপরের পার্টটা দেখা যাবে না? যে এই এটার বাইরে চলে গেলে, সেটা ডানে বামে উপর নিচে যেখানেই হোক। মানে হ্যাঁ, দূরে গেলেও দেখা যাবে? ওটাও আসতেছে, ওটা বলতেছি। জাস্ট এটা মনে করো, এই বক্সের বাইরে চলে গেলে, সেটা দূরে গেলেও, সেটা এই পাশে গেলেও, ধরো একটা অবজেক্ট যদি এরকমও হয়, এই যে এরকমও যদি একটা অবজেক্ট হয়, ওকে, তুমি এতটুকু অংশ দেখবা না। আবার যদি কাছেও হয় এরকম, তাহলে এতটুকু অংশ দেখবা না, শুধুমাত্র ভিতরে যে অংশটা আছে সেটা দেখবা। যে প্রশ্ন করছো, বুঝছো? জি স্যার। আচ্ছা, এই ছবিটা অলরেডি অনেক ম্যাসাকার হয়ে গেছে। আমার মনে হয় আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য উই নিড টু ড্র ইট अगेन। আমি শুধু নেগেটিভ জেডটা আঁকলাম। ওকে, এটা হচ্ছে আমাদের এফ ও ভি। ওকে, ফিল্ড অফ ভি, বুঝে গেলাম। তাহলে আমাদের একটা ভেরিয়েবল জানলাম এফ ও ভি, আরেকটা আছে নিয়ার এন্ড ফার, এন এন্ড এফ। বলো তো নিয়ার এন্ড ফার কি হইতে পারে এই ছবি থেকে? কত কাছে আর কত দূরে। কতটুকু থেকে কতটুকু দেখতেছি? এই যে এইটা হচ্ছে নিয়ার, এটাকে বললাম এন, এটা হচ্ছে আমাদের ফার, এন এফ। ওকে, বলো এন আর এফ এর মাঝে গ্যাপ যদি ছোট হয় তাহলে কি হবে? কম জায়গা দেখবো স্যার। কম জায়গা। দ্যাট মিন্স তুমি উপর নিচে, তোমাকে কেউ যদি বলে এটা ছাদটা, উপর নিচটা ক্যারি চেঞ্জ করতে, কতটুকু উপর নিচে কত জায়গা থাকবে, তুমি কোন ভেরিয়েবলটা চেঞ্জ করবে? হ্যাঁ, আর এফওবি। তুমি এফওবিটাকে বাড়ালে কমালে এই জিনিসটার এই যে এই এরিয়াটা বড় হবে বা ছোট হবে। অর্থাৎ তুমি যদি এফওবি যদি একটু বড় নাও, দেন তুমি উপর নিচে জায়গা বেশি পাবা। তুমি যদি ডানে বামে জায়গা, অর্থাৎ এই দিকের জায়গাটা যদি কম বেশি নিতে চাও, তুমি কোন এরিয়াটাকে চেঞ্জ করবে? নিয়ারটা কমাবো, নিয়ার এবং ফারকে তুমি বাড়াবা কমাবা। ওকে, দ্যাট মিন্স আমাদের কাছে অনেক ভেরিয়েবল চলে আসলো। একটা আসলো স্যার, FOV। হ্যাঁ স্যার,
স্যার আমি যখন দেখবো তখন তো স্যার আমার ফারটা নিয়ারের পিছনে ঢাকা পড়ে যাবে না? নিয়ার এন্ড ফার কোনো অবজেক্ট না, কিন্তু এটা হচ্ছে নিয়ার এবং ফার তুমি কতটুকু অ্যালাউ করতেছো। বললাম না, তোমার কোনো একটা অবজেক্ট যদি এরকম থাকে, এই অবজেক্টটাকে এতটুকুকে সে তোমার ক্যানভাসে দেখাবেই না। যদিও ফারের এই ক্যানভাসে দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটা তোমার কাছে আপাতত ইম্পর্টেন্ট না, তোমার তো মনে হইতে পারে স্যার বাকিগুলো তো দেখাচ্ছে না। এবার তুমি যদি একটা ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখো, আমরা কিছুক্ষণ পর ক্যামেরাও দেখার চেষ্টা করবো, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যদি তাকাও তাহলে দেখবা যে এখানে একটা একটা কিউবের কিছু অংশ কাটা পড়ে গেছে। ঠিক একই রকম ভাবে যদি আবার কাছের দিকে নাও, দেখবা কাছে পুরোটা দেখতে পাচ্ছ না, শুধু এতটুকু দেখতে পাচ্ছ, এই অংশটা কাটা পড়ে গেছে। স্যার তাহলে নিয়ার আর ফার দুইটার কি দরকার ছিল স্যার? একটা রাখলে হয়ে যাচ্ছিল না? কেন কিরকম? হ্যাঁ ক্রস করুন কেন? স্যার মানে স্যার ছবিটা স্যার মানে হচ্ছে যেরকম আপনি দেখালেন যে আমার ওই অবজেক্টটা যদি ফার ক্রস করে বাইরে চলে যায় সেক্ষেত্রে হচ্ছে আমি আর কিছু অংশ দেখবো না। তো স্যার ওটা তো শুধুমাত্র আমি ফার দিয়ে কন্ট্রোল করতে পারছি। আমি যদি আরো বেশি দেখতে চাইতাম তাহলে তো আমি স্যার ফার থেকে আর একটুখানি বাম দিকে নিয়ে আসলেই হতো। তো স্যার নিয়ারের সিগনিফিকেন্সটা এখানে আমি বুঝতে পারছি না। নিয়ারটা যদি আচ্ছা তুমি বলতে চাচ্ছ স্যার নিয়ারের কোনো সিগনিফিকেন্স বুঝতে পারতেছি না, তাই তো? তুমি চাইলে স্যার নিয়ার মানে আমি দুইটার সিগনিফিকেন্স বুঝতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে যে একটা থাকলেই তো কোন হয়ে একটা যাচ্ছে। থাকলে ভালো নিয়ার হতো, নিয়ার না পার? স্যার সেটা বুঝতে পারছি না, কিন্তু স্যার মানে আচ্ছা একটা আচ্ছা দিয়ে তো কন্ট্রোল করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যে এই ক্যানভাসটা দেখো না, ক্যানভাসটা এই জি স্যার। যে এটা ডিজিটাল ক্যানভাস, তুমি তুমি তোমার যে অবজেক্ট আছে সেটার জেড অ্যাক্সিসটাকে তুমি -5 করে দেখো, দেখবাই না কিছু। কারণ হচ্ছে তোমার যে ক্যানভাসটা সেটা কিন্তু হচ্ছে একটা ইউনিট রেক্টেঙ্গেলের মতো, বক্সের মতো। সেটা হচ্ছে এদিকে গেলে এক ঘর যাইতে পারবা, এদিকে এক ঘর, উপরে এক ঘর, নিচে এক ঘর, পিছে এক ঘর, এই পিছে এক ঘর আছে না, তুমি নেগেটিভ নিলে দেখা যাবে এটা এটার ভিতর দেখতেই পাচ্ছ না। তুমি যদি এখানে কোনো একটা অবজেক্ট ডিফাইন করো তাহলে এটাকে আর দেখতেই পাবা না কোনো কিছু। এটা হচ্ছে তুমি সেই লিমিটটা দিয়ে রাখতেছো, এই লিমিটটা তুমি বলতেছো স্যার লিমিটের কি দরকার ছিল এরকম? স্যার সেরকম না স্যার, মানে আমি বুঝতে পারছি না যে এই আমি তোমাকে মানে একটা জিনিস খালি বলি, সেটা হচ্ছে এই যে যে অবজেক্টটা, এই অবজেক্টটা তুমি এটার ভিতরে এখন দেখতে পাবা না, কেন বলো তো? তুমি হয়তো এটা যে কারণে ফারের বাইরে চলে গিয়েছে। ফারের বাইরে চলে গেছে। যদি তোমার এই কাজটা করতে হয় তাহলে তোমার ফারের দরকার আছে। আবার একটা জিনিস, তুমি এখানে কোনো একটা অবজেক্ট ডিফাইন করলে সেটা কেউ দেখতে পারবে না, কেন? ও জি স্যার বুঝতে পেরেছি, কারণ নিয়ারের বাইরে চলে গিয়েছে। নিয়ারের বাইরে চলে, বুঝতে পারছো? শুধু থ্যাংক ইউ। মনে হয় ভাবছিলে এটা এদিকে থাকলেও দেখতে পাবো না, তাই তো? এটার কথা মনে হয় মাথায় ছিল না। এনিওয়ে, তো সব অবজেক্ট গুলো এটার ভিতরে হইতে হবে, ঠিক আছে? সো উই হ্যাভ দ্য FOV হিয়ার। আমাদের FOV, আমরা একটা ভেরিয়েবল পাইলাম FOV, নিয়ার পাইলাম, ফার পাইলাম। নাও আমাদের আরেকটা বিষয় আছে, এটা তো স্যার ডানে বামে উপর নিচে। এই যে 3Dর ক্ষেত্রে কিন্তু এদিক ওদিকটাও খেয়াল করতে হবে, এদিকে কতটুকু বাড়বে কমবে, যে এদিকে কতটুকু বাড়বে কমবে, রাইট? তোমাদের একটা প্রশ্ন করি, ভিং ফ্রাস্টামের আপ এন্ড ডাউন কন্ট্রোল করার জন্য কোন ভেরিয়েবলটাকে তুমি ইউজ করবা? field of view, ফিল্ড অফ ভিউ, FOV। তোমার ভিং ফ্রাস্টামের নামের সাথেই তো মিলে যাচ্ছে, নিয়ার এবং ফার, কাছে এবং দূরে ক্রপ করতে হইলে, ক্লিক করতে হলে কোন ভেরিয়েবলটা ইউজ করবা? নিয়ার ফার। near নিয়ার far, অথবা ফার। আরো একটা জিনিস আছে কিন্তু, লেফট অ্যান্ড রাইট। লেফট অ্যান্ড রাইট মেনটেন করার জন্য, অর্থাৎ এটা লেফট এটা রাইট মেনটেন করার জন্য তাহলে তোমরা কি করবা, সেটার জন্য যেটা আছে সেটা হচ্ছে আসপেক্ট। আসপেক্টটা কি? আসপেক্ট রেশিও হচ্ছে তোমার উইডথ এবং হাইটের, এই যে উইডথ এবং হাইট যেটা তোমরা ক্যানভাসে অলরেডি দিয়ে দিছো, উইডথ এবং হাইটের রেশিও। আসপেক্ট ইজ ইকুয়াল টু, aspect is equal to W by H। স্যার WH কোথা থেকে পাবো? দেখো এখান থেকে কিন্তু আমি H পেয়ে যাচ্ছি, হাইটটা পেয়ে যাচ্ছি না? জি স্যার। এই হাইটটা শুধুমাত্র এখানে, এই যে এখানেও একটা হাইট আছে, হাইট কিন্তু পুরো জায়গাটাতে কিন্তু ভ্যারি করতেছে, ওকে? এই হাইটটা নিয়ে সে সেই অনুযায়ী এখানে উইডথটা বসিয়ে ফেলবে। আসপেক্ট তুমি যদি আসপেক্ট রেশিওটা দিয়ে দাও, তোমরা বলতে পারো যে স্যার আমরা তো চাইলে W = H ইন্টু আসপেক্ট দিতে পারতাম, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তুমি যদি আসপেক্ট রেশিও ইজ ইকুয়াল টু 1 দাও, বলো আসপেক্ট 1 দিলে কি হবে বলো তো?
So with the height same. হাইট উইথ উইডথ সেম এবং হাইট আমাদের সেম থাকবে। তুমি চাইলে অ্যাসপেক্ট রেশিওকে 2 দিতে পারো, 3 দিতে পারো, দ্যাট ডিপেন্ডস। বাট এটাই হচ্ছে আমাদের সবগুলো ভেরিয়েবল। একটু যদি এদিকে তাকাও তোমরা যদি এদিকে তাকাও দেখো অ্যাসপেক্ট রেশিও আছে উইডথ এবং হাইটের, অর্থাৎ এটা এবং এটার রেশিওটা। ফিল্ড অফ ভিউ হচ্ছে আমাদের এই যে এটা ফিল্ড অফ ভিউ। আমাদের আছে হচ্ছে নিয়ার এন্ড ফার, এই যে নিয়ার কতটুকু দূরে, ফার কতটুকু দূরে। হ্যাঁ স্যার, কে তুমি প্রশ্ন করছিল? স্যার ডানে বামে সরাতে হলে বললেন যে অ্যাসপেক্ট রেশিও ইউজ করতে হবে। তো হুম। আমরা স্যার ট্রান্সলেশন দিয়েও তো ডানে বামে সরাইতাম স্যার। কি দিয়ে? ওই যে ট্রান্সলেশন স্যার। ট্রান্সলেশন দিয়ে তো অবজেক্টটা চেঞ্জ করবে। তুমি উইডথ এবং হাইট কতটুকু চ্যাপ্টা হবে আমি দেখাবো কিন্তু একটু পরে। উইডথ এবং হাইটের তোমার ধরো তোমার উইডথ হচ্ছে হাইটের 2 গুণ, দেখা যাবে তাহলে উইডথে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। দেখাবো তোমাকে একটু পরে কিভাবে হচ্ছে, বুঝছো? বুঝবা। জি স্যার। তো এটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাদের তো হাইট উইডথ কোনটাই এখানে কনস্ট্যান্ট না, তাই না? কারণ স্যার আমি যত আস্তে আস্তে ফারের দিকে যাচ্ছি তখন তখন তো আমার অবজেক্টের উইডথটাও উপর বাড়ছে, ডিপেন্ড করে, হাইটও বাড়ছে। এই অবজেক্টের উপর ডিপেন্ড করে, এই অবজেক্টের অবস্থানের উপর ডিপেন্ড করে, যেহেতু এটার সাথে এটা গুণ হবে, আলটিমেটলি গুণ হয়ে আপডেট হবে। তো এইটার অবস্থার উপর ডিপেন্ড করে তুমি আর কি তোমার ভ্যালুগুলো পাবে। তাহলে আমি যদি অ্যাসপেক্ট ইকুয়ালস টু হাইট বাই উইডথ এর রেশিও না স্যার? এই যে অ্যাসপেক্ট ইকুয়ালস টু, হ্যাঁ অ্যাসপেক্ট রেশিও হচ্ছে w/h। এই w আর h টা তো স্যার এই যে প্লেনের, এই যে ফার আর নেয়ারের প্লেনের কোন একটা পয়েন্টে যে কোনো একটা জায়গার, ধরো এই জায়গারও হইতে পারে, সেই জায়গায়। ও তুমি কি দিয়ে বুঝি নাই তোমার কথা। স্যার আমি বলতেছি যে অ্যাসপেক্ট রেশিও এই যে হাইট আর উইডথ, মানে এটা কিসের হাইট কিসের উইডথ? এই যে প্লেনের, মানে এই যে নিয়ার এন্ড ফার যেই অবজেক্ট আছে, ফর এক্সাম্পল তুমি এটা দেখতে যাচ্ছ, তাহলে এটার উইডথ আর না এটার হাইট, তোমার যেই পজিশন এইটারও উইডথ, যেহেতু এটা পার্সেন্টেজ, তুমি যদি যেটা এটা হচ্ছে এটার রেশিও, তুমি যদি এই এই হাইটটা দাও এই উইডথটা পেয়ে যাবে। আবার যদি এই হাইটটা দাও তাহলে এই উইডথটা পেয়ে যাবে, বিকজ দে আর মেইনটেনিং এ রেশিও। এই পুরোটা জুড়ে উইডথ এবং হাইট কিভাবে মেইনটেইন হবে সেটাই হচ্ছে এখানে দেওয়া। বুঝতে পারছো? জি স্যার। পুরো ভলিউম জুড়ে। রাইট। সো আমাদের যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা এদিকে দেখি। দেখো এখানে আমাদের ইউ পার্সপেক্টিভ, দেখো ইউ পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটাকে দেখো। আমরা ফার্স্টে এম, এটার এম দেওয়া হয় কেন? এটার নাম বলা হয় মডেলিং ট্রান্সফরমেশন। এগুলো হচ্ছে মডেলিং, ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং যা অ্যাপ্লাই করবে। ছিল স্যার। হ্যাঁ স্যার ওই যে এই রেশিওটা তো স্যার আমার থিটার উপরে ডিপেন্ড করতেছে। থিটা বলতে স্যার ওই যে এফওভি, হ্যাঁ এফওভি এর উপর ডিপেন্ড করতেছে না স্যার? হ্যাঁ তাহলে এফওভি এর উপরে যদি ডিপেন্ড করে তাহলে আমি এটা হাইট এন্ড উইডথ তো এটা আমি দিয়ে দিব, অ্যাসপেক্ট রেশিও এটা কনফ্লিক্ট করতে পারে নাকি স্যার? মানে দেখা না, যাচ্ছে কারণ যে এইটার হাইটটা এখান থেকে তুমি পাচ্ছ, ঠিক আছে, উইডথটা এই রেশিও থেকে পাচ্ছ, শেষ। তুমি তো ফার্স্ট এফওভি, বুঝতে পারছি স্যার। মানে হচ্ছে অ্যাঙ্গেলটা থাকবে আর হ্যাঁ আমি একটা হাইট দিলে সে ওই অ্যাঙ্গেল আর হচ্ছে যে ওটা থেকে ক্যালকুলেট করে সে রেশিও করে বের করে ফেলবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এম হচ্ছে আমাদের মডেলিং। দেখো এম, এই এম এর পরে এখানে কিন্তু এটা খুবই ম্যাটার করে, এটা পার্সপেক্টিভটা আগে দিবা নাকি পরে দিবা, এটাই মেনটেন করবা। কেন সেটা থিওরিতে পড়বো। পার্সপেক্টিভ, মডেলিং ম্যাট্রিক্স এবং আমাদের ভি, এরপর আমাদের যেটা পাবো ভি প্রাইম, অর্থাৎ ট্রান্সলেশন, রোটেশন সব অ্যাপ্লাই করবা, তারপর তুমি এটাকে গুণ করতেছো পার্সপেক্টিভ। ওকে, এটা হচ্ছে পার্সপেক্টিভ ম্যাট্রিক্স। আমরা পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা যদি দেখি, দেখো এখানে কি করতেছি বলো তো? সিপিইউ কে চেনাচ্ছি। নিশ্চয়ই সিপিইউ কে চেনালাম, আমাদের ইউ পার্সটা নিলাম, অর্থাৎ সেইটারে যে ইউ পার্সটা ছিল, সেইটারে যে ইউ পার্সটা ছিল। এর পরের ভেরিয়েবল গুলো কি দেখে কি বুঝতে পারো? এগুলো কি কি বলো তো? প্রথমটা অ্যাসপেক্ট, এরপর স্যার ফিল্ড অফ ভিউ, ফার আর নিয়ার। অ্যাসপেক্ট রেশিও, ফিল্ড অফ ভিউ 45 ডিগ্রি, ফার হচ্ছে 5, নিয়ার হচ্ছে 2। স্যার এগুলো পজিটিভ কেন? নিয়ার এবং ফার তো নেগেটিভ হওয়ার কথা, কারণ এগুলো নেগেটিভ অ্যাক্সিস আছে। এটা শুধু দূরত্বটা দিলে সে অটোমেটিক্যালি নেগেটিভ বসা দিবে। ম্যাট্রিক্সটা এভাবে তৈরি করা, অর্থাৎ এটা যদি 0 0 হয়, এই নিয়ার আর এটার মধ্যে দূরত্ব, নিয়ার ও এবং এটা ফারের মধ্যে দূরত্ব হচ্ছে 5 দিলাম, এটা থেকে এটা দূরত্ব দিলাম আমি 1। ওকে, আমি এই যে ম্যাট্রিক্সটা আছে না, এই আগলি ম্যাট্রিক্সের এটা নাম দিলাম আমি হচ্ছে এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি এবং ডি। আমি পি এ, পি ডি, পি বি, পি সি, পি ডি এভাবে নাম দিলাম আর কি। ওকে, এগুলোকে আমি এখানে ক্যালকুলেট করলাম, পি এ, পি বি, পি সি, পি ডি, এবং ম্যাট্রিক্সটা বসিয়ে ফেললাম কলাম মেজরে। আমি বসিয়ে ফেললাম, বসার পর সেটাকে পাঠিয়ে দিলাম। যদি পাঠায় দাও, আলটিমেট
পার্সপেক্টিভের কাজ হচ্ছে আমি তোমাদেরকে কোডটা দিয়ে ফার্স্টে যে কোনো একজন জানাও এটাকে অ্যাক্সেস করতে পারছো কিনা, দেন আমি জি স্যার পাচ্ছি। এখানে একটু চেঞ্জ করে দেখাই। দেখো আসপেক্ট রেশিও আমি দিয়ে দিলাম 2। তো চেঞ্জটা দেখতে পাচ্ছ, উইডথ এবং জি হাইট স্যার। তাদের মধ্যে যে চেঞ্জটা হচ্ছে। তো কাইন্ড অফ স্কেলিং এর কাজগুলো এভাবে করা যেতে পারে। তো সাধারণত আমরা উইডথ এবং হাইট এটা আমরা 1ই রাখি। কেন হচ্ছে এরকম প্রশ্ন থাকতে পারে, তাহলে আমার আবার ফিরে যাইতে হবে, বাট আমি তোমাদেরকে আবার গোড়া থেকে না বুঝে আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব, প্লিজ এগুলোকে চেঞ্জ করে ওই ইকুয়েশন গুলো দেখে ম্যাট্রিক্সে দেখে আমি যে থিওরি পড়াবো বা আমি একটু আগে যা দেখালাম ওটা দেখে বোঝার চেষ্টা করো আসলে কেন হচ্ছে। এখানে 35 ডিগ্রি দেই, দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ দ্য এখন কথা হচ্ছে স্যার এখানে আমি কিন্তু একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট জিনিস এর ক্ষেত্রে। এখানে আমি আবার যদি স্যার এখানে অ্যাঙ্গেল অফ ভিউ যত কমাচ্ছি অবজেক্টটা তত কাছাকাছি চলে আসতেছে স্যার। এমনকি সেটাতে কি কোনো সমস্যা, কি কোনো মানে প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার মানে এটা যত কমাবো তত কাছাকাছি চলে আসবে স্যার। হ্যাঁ, কেন আসবে মানে অ্যাঙ্গেলটা যদি এখনো না বুঝো কেন আসবে, আমরা থিওরি যখন পড়বো বুঝবা কেন এটা কি ডিপেন্ড করতেছে। ওকে, এখানে আরো কাছে আসবে করতে হবে। তো স্যার, বড় হবে না, সাইজ বড় হবে, কাছে তো আসতেছে না। এফওবি যদি মানে বাড়ায় দেখে মনে হবে যে কাছে মানে আসছে, বাট তোমার আসলে দেখে কি অনেকটা জিনিসটা আসলে আমি কিন্তু জিনিসটা কমিয়ে বড় দেখবো হইতেছে, এই তুমি জন্য। ফিল্ড অফ ভিউ বাড়াচ্ছ তো তোমার, তো সেই জন্য কমাচ্ছ তো। ফিল্ড অফ ভিউ যত কমাবা তুমি অল্প জিনিসের দিকে তাকাচ্ছ খুব বড় দেখতে পাবা, ফিল্ড অফ ভিউ যত বাড়াবা তখন তোমার কাছে ব্যাপারটা আর ছোট মনে হবে। তুমি তুলো না, তুমি প্যানোরামা ছবি তুলো না, যখন প্যানোরামা যখন ছবি তুলো চারপাশে দেখো ছবিটা অনেক বড় হয়, অবজেক্টটা তখন ছোট লাগে না? তোমার যখন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় তুলো, So, তখন কি জি ফিল্ড স্যার। অফ ভিউটা অনেক বড় থাকে এই জন্য। হ্যাঁ এই জন্য বুঝছো? জি স্যার। এখানে একটা জিনিস দেখতে পাবা, এটা হচ্ছে নেগেটিভ জেড, ভেরি ইম্পর্টেন্ট, এটা বলতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের ওয়াই। এটা হচ্ছে স্যার জিনিসটা কি এরকম যে আমরা দূর থেকে দেখলে অনেক বিশাল জায়গা দেখতে পাই কিন্তু ছোট ছোট দেখতে ইয়াস পাই, আর কাছ থেকে ইয়াস দেখলে ইয়াস ইয়াস ইয়াস, যত দূরে যাবা তোমার ফিল্ড অফ ভিউ বড় বড় হয়ে যাচ্ছে। তবে এটা এভাবে না চিন্তা করে আমরা আমাদের ক্যামেরার সাথে চিন্তা করতে পারি যে ক্যামেরার ফিল্ড অফ ভিউ, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেগুলো ইউজ করা হয় এগুলোর ফিল্ড অফ ভিউ বেশি, কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করলে কিন্তু তোমার জিনিস ছোট হয়ে যাচ্ছে ছবি। আচ্ছা এদিকে দেখো, আমরা যদি তাকাই এই যে নিয়ার এবং ফার আমাদের এন এবং এফ এর ভিতরে রাখতে হবে এবং এগুলো সবগুলো হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে তোমার যে অবজেক্টটাকে তুমি ফার্স্টে ডিফাইন করো, যেটা ফার্স্টে একদম কোনো কিছু চেঞ্জ করা ছাড়া প্রথম যেটা ডিফাইন করো সেটা আসলে কোথায় থাকে বলো তো? তুমি কোনো ধরনের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই না করে যদি একটা অবজেক্ট ডিফাইন করো, নিয়ার নিয়ার মাঝামাঝি ফারের মাঝখানে স্যার। না, প্রথমে ডিফল্ট কিন্তু অবজেক্টটা কিন্তু এখানে থাকে, এটা 0 0 না। তুমি অবজেক্ট গুলোকে যখন ডিফাইন করো -1 ভ্যালু দাও, এটাকে -1 দাও, +1 দাও, 1 ভ্যালু গুলো দাও, মাঝখানে 0 থাকে, মনে নাই? তুমি যদি কোঅর্ডিনেট গুলোর দিকে তাকাও, তুমি যে অবজেক্ট গুলো দেখো সেই কোঅর্ডিনেট গুলোর দিকে যদি তাকাও তুমি দেখবা এগুলো কিন্তু এমন ভাবে আছে যে ওই অবজেক্টের মাঝখানটা থাকে একদম মিডলে। তুমি কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। এদিকে যদি তাকাও, ভ্যালু গুলোর দিকে যদি তাকাও তুমি দেখবা এমন ভাবে ভ্যালুটা তৈরি করা, আনলেস তুমি যদি আলাদাভাবে ডিফাইন করো দেখবা সেটা আসলে কিসের ভিতর, এটা আসলে একদম অরিজিনের এখানে। এখানে যদি থাকে অবজেক্টটাকে কি তুমি দেখতে পাবা পার্সপেক্টিভ অ্যাপ্লাই করলে? না স্যার। কি করতে হবে? স্যার আরো পিছনে নিতে হবে, মানে হবে। নিয়ারের এটাকে পরে নিতে ট্রান্সলেট হবে। করতে হবে, ট্রান্সলেট করে এমন ভাবে ট্রান্সলেট করবা যাতে সেটা নিয়ার এবং ফারের মাঝখানে চলে আসে। এটা যদি 2 হয়, এটা যদি 5 হয়, তোমাকে এমন ভাবে করতে হবে যেটা এটা যাতে 3 হয় বা 2.1 হয় বা 2 এবং 5 এর মাঝখানে যাতে হয়, এমন ভাবে এটাকে ট্রান্সলেট করতে হবে। সেই ট্রান্সলেশনটাই তোমরা এখানে দেখবা। আমি দেখো এখানে যে অ্যাপ্লাই করলাম ট্রান্সলেশনটা, এই যে দেখো
এই যে এখানে কিন্তু আমি ট্রান্সলেশন অ্যাপ্লাই করছি, এই ট্রান্সলেশনটার ভ্যালু কত স্যার? তোমরা এখানে যদি দেখো, তুমি বলো ট্রান্সলেশন কত দেখতে পাচ্ছ কিনা? এই যে -3, আমি মাইনাস, এই যে ট্রান্সলেশন ম্যাট্রিক্স আমরা কিন্তু এটা দেখছি, থিওরিতে দেখছি যে ট্রান্সলেশন ম্যাট্রিক্স আমি জেড অক্ষ বরাবর এটাকে -3, আমি এটাকে -3 তে আমি এটাকে নিয়ে গেলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে মাইনাস, এখন ধরো দেখতে পাচ্ছি না কেন? স্যার কারণ 0 করে দিয়েছি ট্রান্সলেশনে জেড অ্যাক্সিসটা, তার মানে স্যার ফারের মানে নিয়ারের থেকে সামনে চলে এসেছে স্যার, এই জন্য। আরেকজন কি যেন একটা প্রশ্ন করতেছিল। স্যার আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার ফার আর নিয়ার যখন ডিক্লেয়ার করেছিলাম তখন তো স্যার ডিরেকশনটা আমি দেইনি, কিন্তু স্যার ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি আমি মাইনাস তো সবসময় বলে দিছি এটা সবসময় নেগেটিভ জেড অ্যাক্সিসে থাকবে। আমাদের এর ম্যাট্রিক্সটা এমনভাবে তৈরি করা যে এটা সেটআপটা এরকম হবে, এরকম হবে, এটা নেগেটিভ সেটআপ, ঠিক আছে? থিওরিতে বুঝবো এটা কিভাবে সেটআপ করা আছে। দেয়ার সাম নেগেটিভ ভ্যালুস হিয়ার, এখানে যদি দেখো এই যে নেগেটিভ ভ্যালু এগুলোর জন্য এটাকে আসলে আমরা এটার ভিতরে ইনগ্রেডিয়েন্ট হিসেবে আছে যেটা নেগেটিভ জেডে থাকবে। ক্লিয়ার? জি স্যার। রাইট, সো আমরা তো যদি এটা বুঝে থাকি, উই আর অ্যাকচুয়ালি ইনটু দ্য লাস্ট টপিক অফ আওয়ার অফ টুডেস লেকচার। বাট তার আগে যাওয়ার আগে আমি তোমাদের দেখতে চাই তোমরা বুঝছো কিনা। প্লিজ হিট দ্য ইয়েস বাটন ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড, এন্ড যদি প্রশ্ন থাকে প্লিজ আস্ক। 9 জন 10 জন বুঝতে পারছো শুধু? আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখবো যেটা সেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরাটা হচ্ছে এরকম যে তুমি যেখান থেকে তাকাচ্ছ ওই দিক থেকে না থেকে অন্য একটা জিনিস দিয়ে তাকাবা। এটা দুইটা ওয়েতে করা যায়। একটা জিনিস হচ্ছে তোমাকে যদি কেউ বলে তুমি এইটা একটা মগ মনে করো, যদি এটাকে এদিক থেকে দেখো, ওকে, তাহলে জিনিসটা কেমন দেখা যাবে? এরকম না? অর্থাৎ তুমি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে তুমি তাকাতে চাচ্ছ, ওকে। এটাকে তুমি একটা কাজ করতে পারো, তুমি চোখটাকে ঘুরিয়ে এদিকে আনতে পারো। একটা কি করতে পারো বলো তো? একটা ওয়ে, অবজেক্টটাকে রোটেট করতে, অবজেক্টটাকে তুমি চাইলে এমন ভাবে রোটেট করলা যে এটা আসলে দেখতে এরকম হলো, ওকে। সো মনে রাখবে ক্যামেরা ট্রান্সফরমেশনের কাজটা চাইলে আমরা অবজেক্টটাকে ঘুরিয়েও করতে পারি, বাট আমরা থিওরিতে গেলে দেখবো বা যখন বড় বড় আমরা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করব, ইন দ্যাট কেস আমাদের মাঝে মাঝে আমাদের কেমন করতে হবে যে আমাদের আসলে ভিউয়ারের অ্যাঙ্গেলটা, অর্থাৎ আমরা সবসময় 0 থেকে এটার দিকে তাকাবো এই কনভেনশনটা না হতে পারে, আমি অন্য কোনো একটা অ্যাঙ্গেল থেকে এটার দিকে তাকাইতে পারি, ওকে। যেমন হচ্ছে এরকম, দেখো সেম অবজেক্ট, দেখো এই অবজেক্টটা কোনো চেঞ্জ হচ্ছে না, এই অবজেক্টের দিকে তাকাও, অবজেক্টটা কোনো চেঞ্জ হচ্ছে না, তুমি এদিক থেকে দেখছো, অথচ এদিক থেকে যদি দেখো এটাকে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে দেখবা, অনেকটা এরকম, এটা রোটেট হয়ে যাওয়ার মতো, ওকে। দিস ইজ ওয়ান ক্যামেরা ফ্রেম, তুমি এরপর এটাকে চেঞ্জ করে এরকম একটা ক্যামেরা ফ্রেমে নিয়ে আসতে চাচ্ছ। এটি হচ্ছে আমাদের ক্যামেরা ট্রান্সফরমেশনের মেইন কনসেপ্ট। ক্যামেরা ট্রান্সফরমেশনের কনসেপ্টটা আমরা আবার সেটা বলছিলাম চ্যাপ্টার 5 এটার ম্যাট্রিক্স গুলোকে আমি করে দেখাবো, ডিরাইভ করে দেখাবো। বাট দ্য থিং ইজ আমাদের ক্যামেরা ট্রান্সফরমেশনের জন্য আমাদের 4টা জিনিসের দরকার। তার আগে আমাদের এটা বুঝতে হবে যে আমরা যেটা করছি এই জিনিসটা আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে। দ্য অবজেক্ট উই আর হ্যাভিং রাইট নাও, আমরা এটাকে দেখছি ডিফল্ট 0,0 হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট, ভিপি যদি বলি। বাট আমরা এই ভিউ পয়েন্টটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, যে ভিউ পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নতুন একটা কোঅর্ডিনেট, এটা 0,0,0 হইতে পারে, বলবো না এটাকে আমরা 0,10,5। এই পুরো জিনিসটাকে আমরা চেঞ্জ করতে পারি কতগুলো ভ্যালু, এটা ডিপেন্ড করে কতগুলো ভেরিয়েবলের উপর। এর আগে যেরকম পার্সপেক্টিভ ছিল কতগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, এটা কতগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। বলতো ভেরিয়েবল কি কি কিসের উপর ডিপেন্ড করে? স্যার ক্যামেরাটা কোন দিকে আমরা রেখেছি ওইটা, হচ্ছে আমাদের ক্যামেরাতে কতগুলো, ক্যামেরাটাকে একটা একটা এক্সিসের মতো চিন্তা করতে হবে। এক্সিসের মতো চিন্তা কিভাবে করবো? মনে করি
ক্যামেরাটা আমরা যেদিক থেকে তাকাচ্ছি দেখতেছি সেটা হচ্ছে ই হচ্ছে ক্যামেরা পজিশন, যেটা একটু আগে এখানে ছিল। ওকে, ক্যামেরা অথবা আই পজিশন। নেগেটিভ ডাব্লিউ ইজ দ্য ভিউইং ডিরেকশন। আমি সবসময় বলে দিব যে নেগেটিভ অ্যাক্সিসটা, কারণ আমরা একটু আগে দেখছি নেগেটিভ অ্যাক্সিসটা হচ্ছে আমাদের সবসময় ভিউইং ডিরেকশন, এটার জন্য নেগেটিভ ডাব্লিউ। এটা হচ্ছে আমাদের পজিটিভ ডাব্লিউ, এটা হচ্ছে স্যার আমাদের নেগেটিভ ডাব্লিউ। স্যার এরকম কেন? ব্যাপারটা এরকমই, সব ম্যাথ গুলো এভাবে ডিফাইন করা হয়েছে। তোমাকে যদি চেঞ্জ করতে হয়, ইউ নিড টু চেঞ্জ এভরিথিং। ভিতরে ম্যাট্রিক্স অনেক কিছু চেঞ্জ করতে হবে। সো উই ডু নট টেক দ্যাট মাচ অফ রিস্ক। আমরা যেটা হচ্ছে আমাদের যেটা বলা হয়ে থাকে নেগেটিভ ডাব্লিউ হচ্ছে আমাদের ভিউইং ডিরেকশন। নেগেটিভ ডাব্লিউ এর দিকে যা থাকবে সেগুলোকে আমরা দেখবো। ভি ইজ দ্য টপ ডিরেকশন অফ দ্য ক্যামেরা and use the right direction of the camera. আমরা মেবি এই জিনিসটা আরো একটা জায়গায় শিখছি। কোথায় শিখছি বলো তো? টপ রাইট, নেগেটিভ ডাব্লিউ হচ্ছে জিরো ডিরেকশন, এই কোর্সে শিখছি। ওই যে স্যার এই ফটো থেকে যখন পিক্সেলের রে ট্রেসিং এ শিখছিলাম। জি স্যার। তো এগুলো আবার চেঞ্জ করা যেতে পারে। দেখো ই কিন্তু আমরা এখানে চেঞ্জ করলাম, ই ইজ এ পজিশন, এটাতে সিম্পলি আমাদের এক্স ওয়াই এন্ড জেড থাকবে। আমরা এখন একটা সিম্পল চিন্তা করি, আমরা হচ্ছে এই যে এখানে যে জিনিসটা ছিল না আমাদের, আমরা সিম্পলি এটার ভ্যালুগুলো মনে করি। এটা হচ্ছে আমাদের ক্যামেরার মাত্র হচ্ছে ই এর আমাদের পজিশন হচ্ছে 0,0,0। এটার এখন তিনটা বেসিস ভেক্টর আছে। এটা এই এক্স এর নাম আসলে আমি যেটা বলছি এটা একটা নতুন নাম দিব, ইউ, নাম হচ্ছে ইউ হচ্ছে রাইট। এটা হচ্ছে আমাদের ভি হচ্ছে টপ। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, বাট নেগেটিভ ডাব্লিউ হচ্ছে এদিকে, নেগেটিভ ডাব্লিউ ইজ দ্য ভিউইং ডিরেকশন। ইউ হচ্ছে আমাদের রাইট। আমি দেখলাম আমাদের যে ভ্যালুগুলো আছে, আমাদের ভ্যালুগুলো ফার্স্ট টাইম দিলাম ই এর আমাদের ভ্যালু হচ্ছে 0,0,0 আপাতত, আমি যদি ক্যামেরার কোনো চেঞ্জ না করি। ইউ ভেক্টর, ইউ ইজ এ বেসিস ভেক্টর, যেটা আমাদেরকে বুঝে যায়। আমি মনে হয় বেসিস ভেক্টর নিয়ে অলরেডি কথা বলছি এবং এগুলো নিয়ে আমি আরো বলবো আমাদের থিওরি ক্লাসে। একটা জিনিস চিন্তা করো, এই ইউ ভেক্টরটার ভ্যালু কত হইতে পারে? ইউ ইউনিট ভেক্টরের ভ্যালু কত হইতে পারে? আমাদের এক্স কোঅর্ডিনেট 3D ভেক্টরের ভ্যালু কি? যদি ভুলে যাও, এই যে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমি দেখাইছিলাম এক্স এন্ড ওয়াই, একটা ছোট ছোট এগুলো একটা ইউনিট ভেক্টর, এগুলো হচ্ছে একটা বেসিস ভেক্টর। এই একটা ভেক্টরের ভ্যালু কি? একটা সূত্র দিয়ে বের করতে হতো যে না না, নিউমেরিক্যাল ভ্যালু তুমি কিন্তু জানো, আমরা বাইরে জানি 2D এর ক্ষেত্রে ইউনিট ভেক্টর, এদিকে একটা ইউনিট ভেক্টর কত, এদিকে এক ঘর কত যাই? 1 স্যার। 1। তাহলে এই ভেক্টরটাকে আমি কি লিখবো 2D এর ক্ষেত্রে? 1,1 1,0 বেটা। এক্স এক্সিস, এই যে এক্স এন্ড ওয়াই যাচ্ছে, আমি এক্স এক্সিসে এক ঘর যাচ্ছি, ওয়াই এক্সিসে কোনো ঘরে যাচ্ছি না, এই জন্য এটা নাম দেবো আমি কি 1,0। এটাকে কি বলবো তাহলে? 0,1 বাট ইট ইজ ফর 2D, বাট এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 3D, তাহলে এটার ইউটা কি হবে? ইউটাই কিন্তু হচ্ছে আমাদের এক্স, তাহলে কি হবে বলো? 1,0,0। ওকে, এটা একটা ভেক্টর। এবার বলো ভি কি হবে তাহলে? 0,1,0 0,1,0। আমাদের ডাব্লিউ কি হবে? স্যার 0,0,1 0,0,1। স্যার নেগেটিভ 1 হলো না কেন? আমি নেগেটিভ ডাব্লিউ বলে নেগেটিভ 1 বলবা। তার মানে আমাদের তিনটা বেসিস ভেক্টর দেখলাম, দে আর ভেরি নাইস। 1,0,0 0,1,0 0,0,1। ওকে, এই সবগুলোকে যদি মিলাই, এগুলোকে বলা হয় অর্থোগোনাল অ্যাক্সিস। অর্থোগোনাল অ্যাক্সিস মানে কি? তারা একে উপরের উপর 90 ডিগ্রি, এটা এটার উপর 90 ডিগ্রি, এটা এটার উপর 90 ডিগ্রি, এটা এটার উপর 90 ডিগ্রি। ওকে, এবং তোমরা যদি তোমাদের সিম্পলি যে রোটেশন ম্যাট্রিক্স আছে না, যে রোটেশন ম্যাট্রিক্স আমরা জানি 3D রোটেশন ম্যাট্রিক্স, সেটাতে যদি 0 ডিগ্রি দাও, সেটা সিম্পলি এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে 1,0,0,0,1,0,0,0,1। ওকে, জাস্ট আমি একটা এক্সট্রা ইনফরমেশন বলে রাখলাম তোমাদেরকে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, স্যার আমি
যদি এগুলোকে চেঞ্জ করি, আচ্ছা UVNW, আমি যদি স্যার 0 কে চেঞ্জ রেখে UVW কে চেঞ্জ কিভাবে করতে পারি বলো তো? ক্যামেরার আমরা 0 ক্যামেরার কি চেঞ্জ আমরা করতে পারি? ক্যামেরা একটা চেঞ্জ করতে পারি, আমি 0 কে চেঞ্জ করতে পারি, দেখো ওকে চেঞ্জ করে আমি ইতে নিয়ে আসলাম। ক্যামেরার আর কি চেঞ্জ আমি করতে পারি বলো? স্যার ক্যামেরাকে দূরে নিতে পারি, কাছে নিতে পারি। ওটা দূরে কাছে নিলে কিন্তু কে চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে? আর কোনো চেঞ্জ এটার মাধ্যমে আমি বেসিস ভেক্টরটাকে চেঞ্জ করতে পারি? রোটেশন স্যার। ক্যামেরাগুলোর দিকে একটা তাকাও, রিয়েল লাইফে আমরা ক্যামেরাকে কি ধরনের চেঞ্জ করতে পারি? উপর নিচ করতে পারি। মানে ল্যান্ডস্কেপ বা তোমাদের পোর্ট্রেট। এটা যদি তোমাদের ক্যামেরা হয়ে থাকে, রাইট, এটা হচ্ছে ক্যামেরা, তোমাদের স্ক্রিনটা তোমাদের দিকে আসছে, সেটা হচ্ছে ডাব্লিউ অ্যাক্সিস। তুমি ক্যামেরাটাকে চাইলে এদিকে রোটেট করতে পারো, তাই না? তুমি চাইলে এভাবে রোটেট করতে পারো, তুমি চাইলে এভাবে রোটেট করতে পারো। তাহলে কিন্তু এক এক সময় এক একটা কি আসবে, আউটপুট আসবে। আমি যদি একটু দেখাই, দিকে যদি তাকাও, এদিকে যদি তাকাও, এই ক্যাটটার ছবি আমরা তুলতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সিস ইজ কামিং টুয়ার্ডস ইউ। এই এক্স ওয়াই অ্যান্ড জেড এই এক্সিস গুলো হচ্ছে একটা ক্যামেরা, এই নেগেটিভ জেড হচ্ছে ক্যামেরার নেগেটিভ ডাব্লিউ, এবং আমরা ক্যামেরাটার দিকে তাকাই আছি, রাইট? এখন দেখো আমি চাইলে এটার মাঝখানে যে ইটা, আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। দেখো এই যে চেঞ্জ করছি, এদিকে চেঞ্জ করছি, ওকে। আমি চাইলে আরো একটা কাজ করতে পারি, দেখো আমি এটাকে চেঞ্জ করতেছি, দেখো বেসিস ভেক্টর গুলো চেঞ্জ হচ্ছে না? ওয়াই আর জেড কি এখন আর 1 0 থাকবে আমি যদি চেঞ্জ করি? আবার এরকম করলে তুমি কিন্তু ক্যাটটার একটা ডিফারেন্ট ছবি, এভাবে দেখলে তুমি ক্যাটের একটা ডিফারেন্ট ছবি, এভাবে দেখলে তুমি ক্যাটের একটা ডিফারেন্ট ছবি দেখতে পাবে। আবার আমি চাইলে এভাবে ঘুরাতে পারি, ওকে। ইট ডিপেন্ডস তুমি আসলে কিসের উপর ডিপেন্ড করে, তুমি তোমার অ্যাপ্লিকেশন উপর ডিপেন্ড করে তুমি এগুলোকে চেঞ্জ করতে পারো। এবার আমি যদি বলি আবার আমি এভাবে চেঞ্জ করতে পারি, অর্থাৎ তুমি এই বেসিস ভেক্টর গুলোকে তুমি কিভাবে চেঞ্জ করবে, ইট ডিপেন্ডস, ওকে। দ্যাট মিনস হচ্ছে আমাদের হাতে এই যে ভ্যালুগুলো আছে, উই ক্যান চেঞ্জ দ্য ভ্যালু টু গেট অ্যান নিউ ইমেজ ফ্রম এ নিউ অ্যাঙ্গেল ফর দিস অবজেক্ট। এগুলোকে যদি আমি চেঞ্জ করি, অ্যান্ড অবভিয়াসলি তোমাকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে তারা অর্থগোনাল থাকে। অর্থাৎ বলতো আমি কথাটা মানে কি বুঝলাম, আমার তাদেরকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে আমাদের ভ্যালুগুলো অর্থগোনাল থাকে। এটা বলতে কি বুঝলাম অর্থগোনাল বলতে? কে তো চেঞ্জ করতে পারবো বললামই, বুঝলামই, বাট UVW ক্যামেরা এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে তারা অর্থগোনাল থাকে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? মানে অ্যাক্সিস গুলোর মধ্যে অ্যাঙ্গেল যেন চেঞ্জ না হয়। চেঞ্জ না হয়। তুমি আবার এই ওয়াই অ্যাক্সিসটা কেমন ভাবে চেঞ্জ করলে যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝে কোনটা আমাদের আর 90 ডিগ্রি থাকবে না। তোমাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে, পুরো জিনিসটাকে তোমাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে, একটু আগে যেটা দেখালাম ক্যাটের ছবিটা নেওয়ার সময়, বিড়ালের ছবিটা নেওয়ার সময়, দ্যাট ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট দে মেনটেন্স দ্য অর্থোগোনালিটি, আদার দেন তুমি একটা পুরো ডিস্টর্টেড ছবি পাবা। তো স্যার এটার জন্য কি ধরনের ম্যাট্রিক্স অ্যাপ্লাই করতে হয়? এটার জন্য যে ম্যাট্রিক্স সেটা আমরা চ্যাপ্টার 7-এ দেখবো, বাট ম্যাট্রিক্সটা খুবই সিম্পল। ম্যাট্রিক্স হচ্ছে এরকম, PXY হচ্ছে তোমার অবজেক্টটা, যে অবজেক্টের উপর অ্যাপ্লাই করবা। PUVW হচ্ছে ক্যামেরা ট্রান্সফর্ম করার পর নতুন অবজেক্টটা, যেটাকে ক্যামেরা ট্রান্সফর্ম করার পর তুমি দেখতে পাবো, ওকে। সেটাকে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হয়। এই ম্যাট্রিক্সটা আরো সহজ ফর্মে এইভাবে লিখি, দেখো দুইটা ম্যাট্রিক্সের গুণফল, এটা নাম হচ্ছে বি, এটা নাম হচ্ছে ই। এই দুইটা ম্যাট্রিক্সের গুণফলে আমাদের হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এই জায়গায় এক্স ই, ওয়াই ই, জেড ই, এগুলো কি হইতে পারে বলো তো? স্যার ওই যে ক্যামেরার স্যার ক্যামেরা পয়েন্টটা যেটা স্যার, ক্যামেরার ভিউ পয়েন্টের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস গুলো এখানে দিয়ে দেবা এবং ম্যাট্রিক্সে বসাবা। এই মাইনাস গুলো কিন্তু থাকতে হবে। এক্স ইউ, ওয়াই ইউ, জেড ইউ কি বলো তো এটা? স্যার যে 100 যেটা ছিল ওখানকার। ইয়েস, ইউ ভেক্টরের প্রথমটা হচ্ছে এক্স ইউ, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই ইউ, তারপরটা হচ্ছে জেড ইউ। এই এক্স ইউ, ওয়াই ইউ, জেড ইউ আমাদের এখানে আছে। তাহলে এক্স ভি, ওয়াই ভি, জেড ভি কি হবে? ভি ভেক্টরের, অর্থাৎ ডিফল্ট এটার ভ্যালু হবে হচ্ছে 100 100 বাই ডিফল্ট। তুমি পরে চেঞ্জ করতে পারো এটা। এক্স ভি
y 0 1 0 হবে। z এটা আমাদের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0 1 and same goes for আমাদের z axis সেটা হচ্ছে আমাদের 0 এই দুটো ম্যাট্রিক্সকে তোমরা যদি গুণ করো আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা যে ভ্যালু আর কথা সেটাই পাবা এবং সেটাকে যদি অ্যাপ্লাই করো আলটিমেটলি ইউ সি দ্যাট দ্য ক্যামেরা ট্রান্সফরমেশন ইজ ওয়ার্কিং ওকে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেখবা এই যে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেখবা এগুলোকে চেঞ্জ করে দেখবা যে তোমাদের ট্রান্সফরমেশন কাজ করছে আমি একটু দেখাই কুইকলি এই যে দেখো এখানে তোমরা যদি দেখতে পাও এই দুটো কি জিনিস বলো তো এটা কোন ম্যাট্রিক্সটা এর মধ্যে কোনটা ইউ আন্ডারস্কোর বেসিস এই দুটো এই ম্যাট্রিক্স গুলোর মধ্যে কোনটা ইউ আন্ডারস্কোর বেসিস XU, YU, ZU. আচ্ছা ইউ আন্ডারস্কোর বেসিস ইউ আন্ডারস্কোর আই এটা কোনটা ক্যামেরা ভিউ পয়েন্ট। দুটাকে গুণ করে এই যে এই দুটাকে গুণ করলাম ইউ বেসিস এ নিবে সেটার নাম দিলাম হচ্ছে ভি ভিতে রাখলাম ওকে এবং এই তিনটাকে দেখো এম ভি আর পি এম হচ্ছে মডেলিং ম্যাট্রিক্স অল দোজ থিংস এগুলো সবগুলো হচ্ছে আমাদের মডেলিং ম্যাট্রিক্স রোটেশন স্কেলিং দেন আমি অ্যাপ্লাই করবো ক্যামেরা যেটার নাম দিলাম হচ্ছে ভি এরপর হচ্ছে আমাদের পার্সপেক্টিভ এটা হচ্ছে নিয়ম ফার্স্টে মডেলিং তারপর ভিউ তারপর পি এই দুইটা তিনটাকে একসাথে একটা সুন্দর নাম দেওয়া হয় এমভিপি ম্যাট্রিক্স এমভিপি ম্যাট্রিক্স এর এমটা হচ্ছে মডেলিং স্কেলিং রোটেশন শিয়ারিং সবকিছু ভি ইজ দ্য ক্যামেরা ট্রান্সফরমেশন পি ইজ দ্য প্রজেক্টিভ ম্যাট্রিক্স তিনটাকে মিলে আমার একটা ম্যাট্রিক্স হবে এমভিপি সেই এমভিপিটাকে দিয়ে আমরা যদি অবজেক্টটাকে গুণ করি এই যে এমভিপি ম্যাট্রিক্স এই এমভিপি ম্যাট্রিক্স দিয়ে অর্থাৎ ভি ইজ দ্য অবজেক্ট মাল্টিপ্লাই উইথ আওয়ার এমভিপি ম্যাট্রিক্স will give us camera transformation and also the perspective one okay এই সবগুলো দেখার আমি যদি দেখি দেখো এগুলো সবগুলোকে আমরা এখানে আর দেখানোর কিছু নাই এখানে আমরা কি করলাম বলো তো এই জায়গায় স্যার সিপিইউ তে লোকেশনটা চেঞ্জ দিলাম করলাম। এই জায়গায় কি করলাম স্যার মডেলগুলো ডিফাইন করলাম। x u y u z u x b y b z b এগুলোকে সবগুলো দিলাম বাই দ্য এভাবে না এটা তো যেহেতু কলাম ম্যাট্রিক্স কলাম মেজর এভাবে রাখতে হবে x e y e z e x e y e z e সবগুলো আমি ভ্যালুগুলোকে এখানে দিয়ে দিলাম দেন আমি এটাকে অ্যাপ্লাই করলাম এন্ড ইউ উইল বি সিইং ইট ইজ ওয়ার্কিং নাইসলি পাঠিয়ে দিই তারপর আমি তোমাদেরকে দেখাবো দেখতে দেখতে এই কোডে রান একটু ক্লিক করে দেখো কোডটা তোমাদের রান করতেছে কিনা ওকে তাকাই আমরা যদি দেখতে পাই আমাদের যদি দেখো আমি যদি এটাকে 3 করি জেড জেড এর ভ্যালুটাকে এটাকে 3 করলে ছোট হয়ে যাচ্ছে কেন বলো তো স্যার ভিউ পয়েন্টটা দূরে সরে যাচ্ছে এই জন্য। হ্যাঁ জেড জেড অ্যাক্সিস পজিটিভে যাওয়া মানে হচ্ছে কারণ পুরো জিনিসটা নেগেটিভই আছে তুমি জেড অ্যাক্সিস এর 3 ঘর যাচ্ছ তার মানে দূরে চলে যাচ্ছ রাইট সেজন্য এটা ছোট হয়ে যাচ্ছে অবজেক্টটা আমি যদি এই জিনিসটাকে আমি যদি বলি কি হলো বলো তো স্যার ডান দিকে বাম দিকে সরছে, মানে ক্যামেরাটা ডান দিকে বাম দিকে সরছে। আমি পজিটিভ 7 দিলাম পজিটিভ 7 ডান দিকে না এটা বাম দিকে গেল কেন স্যার আমি বেশি ডান দিক থেকে দেখছি এই জন্য ওটা বাম দিকে। ক্যামেরা ডান দিকে যাচ্ছে। ক্যামেরা ডান দিকে যাচ্ছে ভেরি গুড সো তুমি যেহেতু ক্যামেরা আমি তুমি যদি আরো নাও যদি 9 দাও সি দ্যাট এটা আসলে ভাবে লাইক দিস তুমি যদি এটাকে ধরো তুমি এটাকে দিলে 4 তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ক্যামেরা ট্রান্সফরমেশন এন্ড ইউ ক্যান সি দ্যাট আমরা এই পুরো জিনিসটাকে আমরা আসলে এইটাকে অ্যাপ্লাই করলাম
এন্ড সবগুলো কোড এখানে একসাথে আছে, সব মডেলিং গুলো এখানে একসাথে আছে। এখানে আমাদের ভিউ গুলো আছে, পি আছে, এন্ড উই আর অ্যাকচুয়ালি অ্যাপ্লাইং দ্য এমভিপি ম্যাট্রিক্স। তো আজকে এতটুকুই, এন্ড হোপফুলি তোমরা হয়তো বুঝতে পারছো। এখন কারো যদি প্রশ্ন থাকে আনসার দিতে পারো, আর যদি সরি প্রশ্ন করতে পারো, আর কারো বুঝে থাকলে প্লিজ হিট দ্য ইয়েস বাটন, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারবো। রাইট, সো তোমরা যদি বুঝে থাকো প্লিজ এখানে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে তোমরা চলে যেতে পারো। স্যার আমি তো এই সেকশনে, স্যার আমি কি দিব এখানেই? তুমি এই সেকশনের এখানে জি স্যার, আপনি আইডিটা লিখে দাও, ব্র্যাকেটে কিছু লেখার দরকার নেই, আইডিটা লিখে দাও আর আমাকে মুখে বলো তোমার আইডি কত। স্যার 52। আইডিটা এখানে লিখে দাও শুধু। স্যার অ্যাসাইনমেন্ট নাই? থাকবে না কেন? আচ্ছা আচ্ছা, সবই আছে। আচ্ছা, তোমাদের মিডের পরে কিন্তু ভাইবা এবং মিড টার্ম এক্সাম হবে।